আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তো পোলাপান দেখো, আজকে আমরা পড়বো এই বায়োলজির অন্যতম ঝামেলাপূর্ণ আরেকটা চ্যাপ্টার, জীবনী শক্তি। তো দেখা যাইতেছে তোমাদের সাথে বোধহয় আমার ঝামেলাপূর্ণ চ্যাপ্টার গুলোতেই দেখা হইতেছে। এর আগে হচ্ছে বোধহয় দেখা হলো কোনটাতে, চ্যাপ্টার 2 তে হইতেছে আমরা দেখা করলাম। এরপরে চলে আসছিল কোনটা, হচ্ছে যে জীবনী শক্তি। আচ্ছা, চ্যাপ্টার 2 এর ব্যাপার যেটা তোমাদেরকে বলছিলাম, বিশাল চ্যাপ্টার, বোরিং, অনেক নতুন টার্ম, ঝামেলা আছে। চ্যাপ্টার 4 এর ব্যাপারটা হলো, চ্যাপ্টারটা কিন্তু ইন্টারেস্টিং, কিন্তু প্রবলেম হলো তোমাদের বইটাতে মানে সুন্দর করে বুঝাইয়া বলে নাই কথাগুলো আসলে কি হইতেছে। যে এমন ভাবে বলছে মনে হয়েছে তোমরা ভার্সিটিতে পড়ো, সব জানো, সালোক সংশ্লেষণ, শ্বসন, এটিপি কি সব জানো, জাস্ট একটুখানি বইলা দিলেই তোমরা বুঝবে সবকিছু। স্যাররা এইভাবে ধরে আর কি, ধরো বইটাতে হচ্ছে লেখা, তো তোমরা তো কিছুই জানো না, পড়োই না। ঠিক আছে, জানা তো দূরের কথা, পড়াশোনাই করো না ঠিকঠাক মতো, তোমরা যে কেমনে কি জানবা বলো। তো কাহিনী যেটা হলো, এই জন্য জীবনী শক্তি চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং, খুবই মজা যদি তুমি বোঝো। কিন্তু কথা হলো যে তোমাদের বই তো সুন্দর করে লেখা নাই, তো তোমরাও এরকম ভাবে হইতেছে বুঝছো না। আর ঘটনা যেটা হয় আর কি, এইভাবে না বুঝতে গিয়ে দুই দল মানুষ পাওয়া যায়। একদল যেটা করে যে ভাই এই চ্যাপ্টার পড়বো না, বাদ, ঠিক আছে, অনেক কঠিন লাগে, অনেক ঝামেলা, এটা পড়তে পারবো না, মাফ করে দেন, বাদ, ঠিক আছে, আমি অন্য চ্যাপ্টার থেকে সৃজনশীল অ্যান্সার করবো। আরেক দল মানুষ আছে যারা না বুঝে, যেহেতু চ্যাপ্টারটা ছোট, ঠিক আছে, দেখো খুবই ছোট, এবং মানে পড়ার জায়গাও কিন্তু কম, তোমাদেরকে যদি আজকের ক্লাস যদি মনোযোগ দিয়ে করো, আজকের ক্লাস বা নেক্সট যে ক্লাসটা থাকবে এই চ্যাপ্টারের উপরে মনোযোগ দিয়ে করলে দেখবে হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, খুবই সোজা, পড়া খুবই কম লাগে। তো আরেক দল যেটা করে সেটা হচ্ছে ঠাডা এই চ্যাপ্টারটা মুখস্থ করে ফেলে, ঠিক আছে, বুঝিয়ে না বুঝে একদম ঠাডা মুখস্থ। তাহলে দেখো, এই দুই দলের বাইরে হইতেছে মানুষ পাওয়া যায় না নর্মালি। তো আজকে হইতেছে আমরা এই দুই দলের উদ্দেশ্যে হইতেছে ক্লাসটা মিলিয়ে করতেছি এখন। আর এবং আজকে আমরা যেটা করব, তুমি হইতেছে যদি আগে না পড়ে থাকো, আজকে বুঝবা, তুমি এই চ্যাপ্টার দেখবা খুবই হচ্ছে সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, সবকিছু বুঝতেছো। আর যারা হইতেছে না বুঝে মুখস্থ করছে তারাও দেখবা, ঠিক আছে। তোমার হচ্ছে যেটা না বুঝে মুখস্থ করার থেকে বুঝে মুখস্থ করা বেটার। আচ্ছা তাহলে পোলাপান, আজকে আমরা পড়বো হইতেছে এটিপি পড়বো ভালো করে, এটিপি সাইকেলটাকে এটা ভালো করে বুঝবো। তারপরে হচ্ছে সালোক সংশ্লেষণটা পড়বো। তারপরে হচ্ছে সালোক সংশ্লেষণ C3 C4 চক্রের তুলনা, সালোক সংশ্লেষণে যা আছে, আলোক নির্ভর, আলোক নিরপেক্ষ, C3 C4 চক্রের তুলনা, তারপর প্রভাবক, তারপরে আর কি আছে বলতো, ওই যে গুরুত্ব, অপরিসীম। তো ওইগুলা সবগুলো হইতেছে আমরা পড়বো। লাস্টে হচ্ছে আমরা এখান থেকে কোয়েশ্চেন সলভ করবো, এবং দেখা যাবে যে তোমরা হইতেছে আজকে, আমি তোমাদেরকে এটা গ্যারান্টি দিতে পারি, কোয়েশ্চেন গুলো সলভ করে যেহেতু যখন আমরা বুঝে বুঝে পড়বো, বুঝে বুঝে যখন তুমি এমসিকিউ, আমি দেখছি সুন্দর সুন্দর এমসিকিউ করছি তোমাদেরকে, এবং ওই এমসিকিউ গুলা জাস্ট তুমি যদি বুঝে বুঝে পড়ো তাইলে অ্যান্সার করা হচ্ছে পসিবল আর কি। তো দেখবে হচ্ছে ওই এমসিকিউ সলভ করে তোমরা খুবই মজা পাইতেছো। আচ্ছা তাইলে চলো আমরা এখান থেকে হচ্ছে শুরু করি। তো ফার্স্টে আমরা এখান থেকে হইতেছে যে জিনিসটা পড়বো সেটা কি, সেটা হইতেছে হচ্ছে আমাদের এই যে এটিপি সাইকেল, ঠিক আছে। এই যে আমাদের এই এডিপি এই জিনিসগুলোকে, এটার হচ্ছে কনসেপ্ট একটু হচ্ছে বোঝার চেষ্টা করব। তাহলে পোলাপান ফার্স্টে চলো হচ্ছে, তাহলে আমরা এই কনসেপ্ট গুলো একটু হচ্ছে বুঝি। দেখো কাহিনী যেটা হইলো, আমাদের এটিপিটা কি এটা আমরা ফার্স্ট এখন বোঝার চেষ্টা করি। ধরো তোমাদেরকে আমি বললাম আমাকে কতগুলা, এক কাজ করো, আমাকে কতগুলা শর্করার নাম বলো। তাহলে তোমরা বলো তো ফার্স্টে কি বলবা, কোন কোন শর্করার নাম বলবা। তোমরা বলবা যে ভাই শর্করা বলতে আমরা কাকে চিনি, শর্করা বলতে আমরা চিনি, আচ্ছা বলি যে শর্করা লিখে নেই আমরা এখানে, শর্করা পড়ছি, শর্করা বলতে কাকে চিনি, শর্করা বলতে আমরা গ্লুকোজকে চিনি, ঠিক আছে। তারপরে আর কাকে চিনি, ফ্রুক্টোজকে চিনি, ফ্রুক্টোজের নামও অনেকে শুনছো, ঠিক আছে, সুক্রোজের নাম শুনছো। এমন আরেকটা শর্করা তোমরা এই চ্যাপ্টারে এসে একটু নতুন পাইছো, বা অন্য কোনো জায়গাতে হয়তো একটু পড়ছো, সেই শর্করার নামটা কি বলতো, সেই শর্করাটার নাম হলো রাইবোজ। ঠিক আছে, সেই শর্করাটার নাম কি বলতো ভাইয়া, রাইবোজ। ওকে, রাইবোজ আমরা জানলাম। আচ্ছা, এই রাইবোজের সাথে এরপরে তোমার এখানে কাহিনী যেটা হয়েছে, এখন তোমাদেরকে যদি বলি আমাকে কি বলো, কতগুলা নাইট্রোজেনাস বেস বলো, সরি নাইট্রোজেনাস বেস না, কতগুলা ক্ষারকের নাম বলো, নাইট্রোজেনাস ক্ষারক তো পরে। তোমরা আমাকে কতগুলা ক্ষারকের নাম বলো, ক্ষারক। তাহলে তোমরা আমাকে কি বললো ভাই, বলো তো, তোমরা বললো কি সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, হ্যাঁ, তারপরে কি আছে ভাই, পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, কত কিছু আছে। তো আমরা এখানে আজকে নতুন করে যে একটা নতুন একটা ক্ষারক শিখবো, তার নাম কি বলতো, তার নাম হলো আমাদের অ্যাডেনিন। ঠিক আছে, তার নাম হলো কি ভাইয়া, অ্যাডেনিন। আচ্ছা, মানে এই যে অ্যাডেনিন, সে হলো কি বলতো ক্ষারক। এখানে যেমন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড পাইতেছো, পটাশিয়াম হাইড্রোক্সাইড পাইতেছো, এটা যেরকম ক্ষারক, অ্যাডেনিনও কি বলতো ভাইয়া, একটা ক্ষারক। তো অ্যাডেনিনের একটা স্পেশালিটি আছে, সেই স্পেশালিটি হলো অ্যাডেনিনের মধ্যে কি থাকে জানো, অ্যাডেনিনের মধ্যে হইতেছে নাইট্রোজেন থাকে, অ্যাডেনিনের মধ্যে হচ্ছে নাইট্রোজেন থাকে। যেমন তোমরা হচ্ছে এটা পড়ছো না, অ্যামোনিয়া পড়ছো না, NH3, ঠিক আছে, যে NH3 বা NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পড়ছো। তো ওইটাও তো হচ্ছে ক্ষারক ছিল, নাইট্রোজেন ছিল না। এই অ্যাডেনিনের গঠনের মতো নাইট্রোজেন থাকে, এর গঠন তোমার জানা লাগবে না। তোমার
এখন লাগবে না। তুমি হইতেছে ইন্টারে ওঠো, ওইখানেও অ্যাডেনিনের গঠন বইয়ে দেয়া আছে, লাগে না। তুমি মেডিকেলে পড়তে যাও, ওইখানেও অ্যাডেনিনের গঠন বইয়ে দেয়া আছে, লাগে না। তো শুধু শুধু এসে এত ঝামেলা লাগানোর দরকার নেই। শুধু আমার কথা বিশ্বাস করো যে অ্যাডেনিনে নাইট্রোজেন আছে। তাহলে এখানে দেখো অ্যাডেনিনে নাইট্রোজেন আছে, তো এটাকে আমরা কি বলে থাকি? এটাকে বলে থাকি আমরা নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষারক বলে থাকি। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা শর্করা চিনলাম, নতুন একটা শর্করা চিনলাম রাইবোস। তারপর এটার সাথে কি চিনলাম? দেখো তো আমরা নাইট্রোজেনাস বেস চিনলাম, নতুন একটা ক্ষারক চিনলাম। এখন পোলাপান তোমাদের হয়েছে এখান থেকে মাথায় রাখা লাগবে যে আমরা এই যে হইতেছে এখন কি করব, এই দুইটাকে যুক্ত করে দিব। নতুন যে দুইটা জিনিস শিখছি, কাদেরকে যুক্ত করে দিব? এই যে দেখো হইতেছে রাইবোজ নিব, রাইবোজের সাথে আমরা এখন যুক্ত করে দিব কাকে? আমরা এখন যুক্ত করে দিব হইতেছে নাইট্রোজেনাস বেসকে যুক্ত করে দিব। ঠিক আছে, রাইবোজের সাথে এখন যুক্ত করে দিব আমরা নাইট্রোজেনাস বেসকে হচ্ছে যুক্ত করে দিব। কোন নাইট্রোজেনাস বেস? অ্যাডেনিনকে যুক্ত করে দিতেছি। আচ্ছা, এই অ্যাডেনিনকে হচ্ছে যুক্ত করে দিলাম, অ্যাডেনিনকে যুক্ত করে দিলাম। ঠিক আছে, ওই অ্যাডেনিনকে যুক্ত করে দিলে রাইবোজ আর অ্যাডেনিন মিলে যে নতুন যে যৌগটা তৈরি করবে, ওই নতুন যৌগকে আমরা বলবো অ্যাডেনোসিন। ওইটারে বলবো হচ্ছে আমরা অ্যাডেনোসিন বলবো। ওকে, এটাকে বলতেছি আমরা অ্যাডেনোসিন, অ্যাডেনোসিন। ওকে, আচ্ছা এখন এই অ্যাডেনোসিনের সাথে এখন আমরা যেটা করব, অ্যাডেনোসিনটা নিলাম, এই অ্যাডেনোসিনের সাথে আমরা এখন যে কাজ করব সেটা হলো একটা ফসফেট অ্যাড করে দিব। তারাও পোলাপান আমরা একটু অন্যভাবে লিখি। নিলাম হলো কি, অ্যাডেনোসিন নিলাম, অ্যাডেনোসিনটা নিলাম, কি অ্যাড করে দিলাম এটার সাথে? ফসফেট অ্যাড করে দিলাম, অজৈব ফসফেট, জাস্ট পি দিয়ে বুঝে যাচ্ছি ফসফেট অ্যাড করছি। তাহলে নতুন যে যৌগটা হবে ওটার নাম কি হবে জানো? ওটার নামটা হবে খুবই সুন্দর একটা জিনিস, ওটাকে বলবো আমরা অ্যাডেনোসিন। আছে না একটা, লিখে দিব কি ফার্স্ট? এ, এ দিয়ে হয়েছে কি অ্যাডেনোসিন। তারপর হচ্ছে কয়টা ফসফেট অ্যাড করছি? একটা ফসফেট অ্যাড করছি। তার নাম কি হবে বলতো ভাই? তার নাম হবে অ্যাডেনোসিন মনোফসফেট। মনো মানে কি? এক। তুমি অ্যাডেনোসিনের সাথে একটা ফসফেট অ্যাড করছো, তাই নাম কি হয়ে গেছে? নাম হয়ে গেছে অ্যাডেনোসিন মনোফসফেট। এখন এই পাশে আবার তুমি চলে আসো, আবার এই যখন আমরা এএমপি পাইলাম না, অ্যাডেনোসিন মনোফসফেট, ওই অ্যাডেনোসিন মনোফসফেটের সাথে এই অ্যাডেনোসিন মনোফসফেটের সাথে আমরা আরো একটা ফসফেট অ্যাড করব। আরেকটা ফসফেট অ্যাড করলে ওইটাকে আমরা কি বলবো ভালো বলতো ভাইয়া? ওইটা বলবো হচ্ছে অ্যাডেনোসিন। আছে তো, তাহলে তুমি লিখবে অ্যাডেনোসিনের এ লিখবা। মনোফসফেট ছিল আগে থেকে, একটা ফসফেট ছিল, তুমি আরো কি অ্যাড করছো ভাই বলো তো? আরো একটা ফসফেট অ্যাড করছো। তাহলে টোটালি কয়টা ফসফেট হয়ে গেছে বলো তো? এখানে ফসফেট হয়ে গেছে না দুইটা। তাহলে এটাকে তুমি কি বলবো ভাই বলো তো? এটাকে বলবো ডাইফসফেট। এটাকে আমরা কি বলবো? ডাইফসফেট, অ্যাডেনোসিন ডাইফসফেট। ঠিক আছে, আচ্ছা বা এডিপি। আচ্ছা এখন এই যে এডিপি পাইলাম, অ্যাডেনোসিন ডাইফসফেট যেখানে পাইলাম, এই এডিপির সাথে এখন আমরা কি আবার অ্যাড করে দিব? এই এডিপির সাথে আবার আমরা হচ্ছে অ্যাড করে দিব আরো একটা ফসফেট অ্যাড করে দিব। এডিপির সাথে আরো একটা ফসফেট অ্যাড করে দিলে আমরা এখানে কি পাবো ভালো তো ভাইয়া? অ্যাডিনোসিন ছিল একটা, এখানেও একটা অ্যাডিনোসিন থাকবে। ওটার সাথে আরো তুমি কি অ্যাড করে, আগে দেখো দুইটা ফসফেট ছিল ডাইফসফেটে, দুইটা ফসফেট ছিল ডাইফসফেট, ওটার সাথে তুমি আরো কি অ্যাড করতেছো? আরো একটা ফসফেট অ্যাড করছো, দুইটা ফসফেট, একটা হচ্ছে তিনটা ফসফেট। তাহলে এটা কি হয়ে যায় বলো তো? এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছি ঘটনা কোন জায়গা থেকে কোন জায়গাতে আসছে। ওকে, তাহলে আশা করি এডিপি এটিপি জিনিসটা আসলে কি, কিছুটা একটা আইডিয়া পাইছে। ওকে, আচ্ছা এখন কিছুটা একটা আইডিয়া পাইলে এখন আমরা একটু বোঝার চেষ্টা করব, এই যে আমাদের এই যে এডিপি এটিপি বলি, এই যে এটিপি বাংলায় শক্তি আছে, কোত্থেকে আসে এই শক্তিটা? জমা থাকে কই, কেমনে আসে? এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করব। তাহলে পোলাপান তোমরা একটু একটা জিনিস চিন্তা করে দেখো, যে ধরো এইখানে একটা কি আছে, এইখানে আমার কাছে একটা এডিপি আছে। কি আছে ভাইয়া? একটা এডিপি আছে। আচ্ছা, এই এডিপি থেকে আমি কি বানাবো ভাইয়া বলো তো? এডিপি থেকে আমরা চাইতেছি এটিপি বানাইতে, এটিপি। আচ্ছা, যখন তোমাকে আমি বলছি আমার কাছে একটা এডিপি আছে, বলো তো তোমার মাথায় কি আসছে? এডিপির গঠনটা কিরকম? এডিপি আছে আছে মানে আমার এখানে একটা অ্যাডেনোসিন আছে, এবং অ্যাডেনোসিনের সাথে কয়টা ফসফেট যুক্ত? অ্যাডেনোসিনের সাথে যুক্ত হইতেছে আমার দুইটা ফসফেট। দুইটা ফসফেট এইভাবে হচ্ছে রাসায়নিক বন্ধনের মাধ্যমে দুইটা ফসফেট যুক্ত হয়ে আসছে। এডিপির মানে তুমি যদি ডায়াগ্রামেটিক একটা হচ্ছে যে একটা স্ট্রাকচারের কথা চিন্তা করো, এটাই আসবে। ওকে, আচ্ছা মানে এডিপি থেকে আমরা কি বানাবো? এডিপি থেকে বানাইতেছি হচ্ছে আমরা এটিপি বানাবো। তাহলে ধরো এই এডিপিটা এখানে নিয়ে আসলাম, তাহলে এখানে একটা অ্যাডেনোসিন চলে আসলো, তারপর একটা ফসফেট চলে আসলো, আরো একটা ফসফেট চলে আসলো। ঠিক আছে, এখন দেখো যে তুমি যে এটিপি বানাবা, এটিপির জন্য তোমার কি লাগবে ভাইয়া বলো তো? এটিপির জন্য ফসফেট কয়টা লাগবে? তিনটা। কিন্তু অ্যাডেনোসিন এখানে আমরা ফসফেট কয়টা বেশি? দুইটা। আমার আরো একটা ফসফেট অ্যাড করা লাগবে না? তাহলে এখন আমরা যে কাজটা করবো, এখান থেকে সুন্দর করে আরো একটা ফসফেট এখানে অ্যাড করে দিব। আরো একটা ফসফেট কি করলাম ভাই? এখানে আমরা অ্যাড করে দিলাম। ওকে, তাহলে এই যে এক্সট্রা যে ফসফেটটা, এটা এখানে হচ্ছে চলে আসলো। এখন তোমাদের মনে কোয়েশ্চেন জাগে, ভাই এই যে এই ঘটনাগুলো ঘটতেছে কোথায়? ফসফেট আসবে কোত্থেকে? এডিপি আসবে কোত্থেকে? এটিপি ফসফেট এগুলো কোত্থেকে আসবে? বলবেন, চিন্তা করে দেখো।
তুমি দেখো এই ঘটনাগুলো কোথায় ঘটছে, তোমার কোষে ঘটতেছে, তোমার মাইটোকন্ড্রিয়াতে ঘটতেছে, তোমার ক্লোরোপ্লাস্টে ঘটতেছে, ঠিক আছে, তোমার সাইটোপ্লাজমের কোনো জায়গায় হয়তো ঘটতেছে। তোমার এইখানে দেখো যে ক্লোরোপ্লাস্ট বলো, মাইটোকন্ড্রিয়া বলো, সাইটোপ্লাজম বলো, সবগুলোর মধ্যে থকথকে জেলের মধ্যে জিনিস আছে না? যেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে ওইগুলোকে আমরা কি বলি, ম্যাট্রিক্স বলে থাকি। সাইটোপ্লাজমের মধ্যে নিজের মধ্যেই তো থকথকে জেলের মধ্যে জিনিস আছে। এই যে থকথকে জেলের মতো জিনিস কিভাবে থকথকে হয়েছে, এটা আমরা পানি থাকে না, পানির মধ্যে বিভিন্ন জিনিসপত্র দ্রবীভূত আছে না? কি দ্রবীভূত আছে? এই যে বিভিন্ন রাসায়নিক পদার্থ যেগুলো রাসায়নিক বিক্রিয়া করছে এরাই তো দ্রবীভূত আছে। এইগুলোর মধ্যে কি ফসফেট থাকতে পারে না? ওইখানেই ফসফেট আছে। ওকে, আচ্ছা তাহলে ধরো এখানে একটা ফসফেট চলে এসে এখানে চলে আসলো। এখন দেখো পোলাপান, ফসফেটটাকে আমি যদি যুক্ত করি তাইলে না এটা এটা এটিপি হবে। আমি যুক্ত না করলে, এটা এখানে থাকলে কিন্তু এটা কি হবে না বলতো, এটা কিন্তু এটিপি হবে না। এটা কিন্তু কি হবে না বলতো, এটা কিন্তু এটিপি হবে না। আচ্ছা এখন আমার যুক্ত করার জন্য আবার কি লাগবে পোলাপান? তোমরা যারা হচ্ছে কেমিস্ট্রি পড়ছো, আমার কাছে মনে হয়, আমার যদি মনে পড়ে তোমাদের শর্ট সিলেবাসে হয়তো এই চ্যাপ্টারটা নাই। কেমিস্ট্রি কিন্তু একটা হচ্ছে চ্যাপ্টার আছে তোমাদের, তোমরা বই খুললে দেখবা যে রাসায়নিক শক্তি রিলেটেড বোধহয় এরকম কিছু একটা চ্যাপ্টার, বোধহয় কয় নাম্বার চ্যাপ্টার হবে, 7 8 9 এরকম একটা চ্যাপ্টার হবে। ওইখানে দেখবা তোমাদের বই এরকম কথাবার্তা বলা আছে, কার্বন কার্বন বন্ধন শক্তি এত, কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি এত, অক্সিজেন হাইড্রোজেন বন্ধন শক্তি এত, ঠিক আছে। তারপর হইতেছে এরকম কি অক্সিজেন অক্সিজেন বন্ধন শক্তি এত। এইরকম অনেকগুলো কথাবার্তা দেখবো ওইখানে লিখা আছে। এখন এই যে দেখো, আমি তোমাদেরকে জাস্ট এইটা বোঝা লাগবে, ওই এত অঙ্ক টঙ্ক বোঝা লাগবে না, জাস্ট এইটা বোঝা লাগবে কি বলতেছে বইয়ের ওই চার্ট গুলো, ওই পেজ গুলো খুলে দেখবো যেটা বলা আছে কার্বন কার্বন বন্ধন শক্তি এত, কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি এত। দেখো শব্দটা কি ইউজ করছে, বন্ধন শক্তি। তার মানে বন্ধনের মধ্যে শক্তি থাকে না, রাসায়নিক বন্ধনের মধ্যে কিন্তু শক্তি থাকে। তোমার হচ্ছে বন্ধন তৈরি করার জন্য কি লাগবে ভাই বলতো, তোমার কিন্তু হচ্ছে ভাই শক্তি লাগবে। কি লাগবে? শক্তি। আর এখন আমরা কি করব, এখান থেকে সুন্দর করে শক্তিটা হইতেছে দিয়ে দিবে। এখন এই শক্তি কোত্থেকে আসে? এই শক্তি এক এক সময় এক এক জায়গা থেকে আসে। ওইটা আমরা হচ্ছে পরবর্তীতে দেখবো। সালোক সংশ্লেষণের সময় কোন জায়গা থেকে আসে, শ্বসনের সময় কোন জায়গা থেকে আসে, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। তো এখানে আমরা কি দিয়ে দিলাম, শক্তি দিয়ে দিলাম। ওই শক্তিটা এসে সুন্দর করে এই যে এখানে হচ্ছে এসে চলে আসলো, শক্তিটা এসে এই বন্ধন তৈরি করে ফসফেট গুলোকে যুক্ত করলো। তাহলে কি হয়ে গেল, তোমার এটিপি হয়ে গেল। তাহলে দেখো এই যে যখন আমরা এডিপি থেকে এটিপি বানাইতেছি, এখানে আমরা ফসফেট যুক্ত করতেছি না, এখানে কিন্তু আমরা কি করতেছি ভাই বলতো, ফসফেট যুক্ত করতেছি। তাই এই ব্যাপারটাকে আমরা কি বলবো, এই ব্যাপারটাকে বলবো হচ্ছে আমরা ফসফোরাইলেশন বলবো, ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন বলে দিলাম। ওকে, আচ্ছা এখন এই এটিপি থেকে আমরা কি করবো ভাই বলতো, এই এটিপি ভেঙে এখন আমরা হইতেছে আবার কি করবো, এটিপি বানাইতে চাইতেছি। এটিপি কে ভেঙে যদি তুমি এটিপি বানাইতে চাও তাহলে তুমি কি করবে ভাই বলতো, তুমি হইতেছে যে কাজটা করবে সুন্দর করে, এই যে এই যে রাসায়নিক বন্ধনটা এখানে করছিল এটা হচ্ছে ভেঙে দিবা। ভেঙে দিলে কি হয় বলতো, ভেঙে দিলে কিন্তু এই যে ফসফেট যেটা ছিল, এই ফসফেট কিন্তু হচ্ছে কি হবে, বের হয়ে চলে যাবে। ফসফেটটা কিন্তু বের হয়ে চলে যাবে। আমাদের শক্তিটাকে, যে বন্ধনটাকে ভেঙে দিছো, শক্তিটাকে আর এখানে থাকবে? শক্তিটাও কিন্তু আর এখানে থাকবে না। শক্তিটা তখন কি করে ভাই বলতো, শক্তিটা কিন্তু তখন এই যে এই দিক দিয়ে হচ্ছে টুপ করে হইতেছে বের হয়ে চলে যাবে। এই যে দেখো শক্তিটা হচ্ছে এই দিক থেকে হচ্ছে টুপ করে হইতেছে বের হয়েছে চলে গেল। শক্তিটা চলে গেলে এখন তুমি এখানে একটু খেয়াল করে দেখো যে শক্তিটা যে চলে গেল, তাহলে আমরা বলি না এটিপি ভাঙলে শক্তি পাই? এখন বুঝতে পারছি এটিপি ভাঙলে কোন জায়গা থেকে শক্তি আসে। এই যে ওর এখানে এখানে যে হচ্ছে শক্তিটা ছিল আমাদের এই দুইটা ফসফেটের মাঝখানে রাসায়নিক বন্ধনের মধ্যে, ওই শক্তিটা হচ্ছে বের হয়ে চলে আসে। তোমাদের বইয়ে দেখবা এই রকম কথাই বলা আছে যে প্রান্তীয় ফসফেটের মধ্যে এত শক্তি জমা থাকে। কত শক্তি জমা থাকে বলতো? তোমাদের এই প্রান্তীয় ফসফেটের মধ্যে বোধহয় বলা আছে কি 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা থাকে, বা 30.55 কিলো জুল শক্তি জমা থাকে। তাহলে ওই যে প্রান্তীয় ফসফেট মানে কি, প্রান্ত মানে কি সাইড, না? এই যে দেখো সাইডেই ফসফেট থাকে, এটার সাথে হচ্ছে এই শক্তিটা থাকে, ওই এটাও চলে আসলে শক্তিটাও চলে আসতেছে। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আমরা কি করি, এটিপি ভাঙলে হইতেছে আমরা শক্তি পাইতেছি। ওকে, আচ্ছা এখন তোমরা এই জায়গাটা যদি হচ্ছে বুঝে থাকি তাহলে দেখো পোলাপান, এখানে আমি ফসফেট অ্যাড করছিলাম, এই প্রক্রিয়াকে কি বলছিলাম, ফসফোরাইলেশন। আর এখানে আমি কি করছি, ফসফেটটাকে বের করে দিতেছি। তাই এটাকে আমরা বলবো কি ভাই বলতো, এটাকে আমরা বলবো ডিফসফোরাইলেশন, ডিফসফোরাইলেশন। ওকে, তাহলে ফসফেট যুক্ত করলে ফসফোরাইলেশন, আর ফসফেট ভেঙে বের করে ফেললো, এটাকে আমরা কি বলবো, ডিফসফোরাইলেশন। ওকে, আচ্ছা এখন আমরা এখান থেকে চলে আসি, এখন আমরা এখান থেকে কোথায় চলে আসি, চলে আসি, হ্যাঁ, আচ্ছা এতটুকু বুঝলে, এডিপি এটিপি সাইকেল বুঝলে, চলো হইতেছে মোটামুটি আমরা বুঝছি, চলো আমরা সামনের পার্টে যাই। আচ্ছা এখন চলো আমরা দেখি বিগত বছরের কি কি কোয়েশ্চেন আসছে এখান থেকে। যে এটিপির পূর্ণরূপ কি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, আমরা মাত্র পড়ছি। আচ্ছা তারপরে দেখো, প্রতি মোল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত ক্যালোরি শক্তি জমা থাকতে পারে, এটাও কিন্তু মধ্যে মাত্র বললাম তোমাদেরকে যে 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা থাকতে পারে। আচ্ছা এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হওয়াকে কি বলে, এটাও কিন্তু বলছি। ফসফেট যুক্ত হওয়াকে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে ফসফোরাইলেশন বা হচ্ছে ফটোফসফোরাইলেশন। ওকে, আলোর উপস্থিতিতে হলো এটারে আমরা কি বলবো হচ্ছে, আচ্ছা আচ্ছা এটা ফটোফসফোরাইলেশন হবে না, এটা হবে আমরা
এটাকে আমরা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলবো। ওকে, যদি আলোর কথা বলতো তাইলে হইতেছে ফটোফসফোরাইলেশন বলাটা বেশি যুক্তিযুক্ত। ওকে, আচ্ছা তাইলে চলো আমরা এরপরে হচ্ছে চলে যাই, আমরা চলে যাই পরের পার্টটাতে, সেটা হলো এই জায়গাটাতে, যে আমাদের নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। এডিপি আর ফসফেট যুক্ত হয়ে কি তৈরি করতেছে? আমাদের কোনো এ তৈরি করেছে, ভালো কথা বলছে। উদ্দীপকের কোনটি উচ্চ শক্তি সমৃদ্ধ যৌগ? তাহলে দেখো এটা কি, এটা হইতেছে কি এটিপি না, এ হইতেছে এটিপি। তাহলে দেখো এটিপি যদি হয় তাইলে এখানে আমরা কি হলো, এই যে সি হইলো হচ্ছে এ, ঠিক আছে? তাইলে এই সি এ বা এটিপি তো উচ্চ শক্তি সমৃদ্ধ যৌগ, তাই অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এখানে সি। বলছে উদ্দীপকের বিক্রিয়াতে কি ঘটে? ফসফোরাইলেশন ঘটে, ঠিক আছে। তারপরে হচ্ছে তুমি এখানে দেখো আহ তারপরে তুমি এখানে দেখো ফসফোরাইলেশন ঘটে, এই শক্তি জমা রাখে, ওইটাও ঠিক আছে। পানি বিয়োজিত, আচ্ছা এখানে পানি বিয়োজিত হয় না, তাহলে আমার অ্যান্সার হবে কি 1 আর 2। ওকে, আচ্ছা এরপরে চলে আসি বিগত বছরের প্রশ্ন কি দেয়া আছে, ফসফোরাইলেশন কি? আমরা তো বলছি কারোর সাথে অজৈব ফসফেট যুক্ত করাকে আমরা কি বলি? ফসফোরাইলেশন। জৈব মুদ্রা কি বা শক্তি মুদ্রা কি? জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা কি? এটিপি কে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয়, কারণ কি? কারণ সে তোমার বডির যত যত জায়গাতে শক্তি লাগবে, শক্তি দিয়ে হচ্ছে কাজকর্ম করা লাগবে, সব জায়গাতে শক্তিটাকে সাপ্লাই দিবে, সব জায়গায় শক্তিটা সাপ্লাই দিবে হচ্ছে এই এটিপিটা সাপ্লাই দিয়ে দেয়। ওকে, এই কারণে এটাকে আমরা কি বলে থাকি? জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলে থাকি। আচ্ছা তারপরে হচ্ছে তুমি এখানে হচ্ছে খেয়াল করে দেখো আরেকটা কোয়েশ্চেন আছে কি, এটিপি কি? এটিপি তো হইতেছে, আমরা বললাম এটিপি মানে হচ্ছে কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ওকে, আমরা কিন্তু একটু আগে কিন্তু এটা দেখে আসছি। আচ্ছা তারপরে চলে আসা হইতেছে হচ্ছে আমাদের জীবনী শক্তি কি? আচ্ছা এই যে জীবনী শক্তির মধ্যে দেখো তো, আমরা কিন্তু এতক্ষণ ধরে যেগুলো পড়তেছিলাম, এতক্ষণ ধরে কিন্তু আমরা জীবনী শক্তি রিলেটেড পড়াশোনাই করতেছিলাম, যে এটিপির কথা, এই জিনিসগুলোকে তো আমরা ঘুরে ফিরে জীবনী শক্তি বলতেছি। আচ্ছা তারপরে চলে আসা হচ্ছে ডিফসফোরাইলেশন কাকে বলে, এটাও আমরা দেখলাম, ফসফেট যদি আলাদা হয়ে যায় এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে আমরা ডিফসফোরাইলেশন বলবো। এমপির পূর্ণরূপ কি? এটাও আমরা পড়ছি, অ্যাডেনোসিন মনোফসফেট। এমপির পূর্ণরূপ হলো অ্যাডেনোসিন মনোফসফেট। তাহলে দেখো আমাদের এখান থেকে মোটামুটি কোয়েশ্চেন গুলো হয়ে গেল। এরপরে চলে আসি এটিপি কে রিচার্জের ব্যাটারির সাথে তুলনীয় আহ, কেন বলা হয়? আচ্ছা এটিপি কে কেন রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা বলা হয়? আচ্ছা এখানে হচ্ছে খেয়াল করো, এখানে যদি আমরা বলি, দেখো পোলাপান এইখানে যখন আমি বলতেছি এটিপির মধ্যে শক্তি আছে, ব্যাপারটা তোমার ব্যাটারির কথা চিন্তা করা হচ্ছে, ব্যাটারি তো সবুজ ইয়াতে থাকে। আচ্ছা ধরো এটা হইলো তোমার সেই ব্যাটারি, এটা হইলো একটা তোমার মোবাইলের ব্যাটারি, ঠিক আছে? এখানে হইতেছে আমরা ব্যাটারিটাকে নিয়ে আসি। ওকে, তাহলে যখন আমরা বলতেছি কি যে এখানে যে এটিপির মধ্যে হচ্ছে শক্তি আছে, এটিপির মধ্যে দেখো শক্তি এসে যুক্ত হইলো, তখন কি তোমার ব্যাটারি কিন্তু হচ্ছে ফুল থাকতেছে, তোমার ব্যাটারি কিন্তু হচ্ছে শক্তি দিয়ে পূর্ণ। তারপর তুমি দেখো তো কি হইলো, তুমি হচ্ছে কাজ করলে কি ব্যাটারি চার্জ কমে যায়? এটিপি ইউজ করে যখন তুমি কাজ করবে তখন কি ব্যাটারি চার্জ কমে যাইতেছে, এটিপির শক্তি চলে গেল। এটিপির শক্তি যখন চলে যাবে তখন কি হবে বলো তো? তখন আমার ব্যাটারি আবার কি হলো, শক্তি কমে গেল। তাহলে দেখো এটিপির শক্তি এখানে কমে এটা যে এডিপি হয়ে গেল। এখন যদি দেখো আমার ব্যাটারি চার্জ শেষ, এখন ব্যাটারি চার্জ শেষ হলে তুমি কি করো? আবার চার্জ দাও। আমরা এখানে কি করি? এটিপির মধ্যে আবার শক্তি দিয়ে দিই, আবার কি হয়ে যায়? ফুল চার্জ হয়ে যায়। ব্যাটারি যেরকম ফুল চার্জ হয়ে যায়, এটিপির মধ্যে আবার ফুল চার্জ চলে আসে। তাহলে দেখো এইখানে কিন্তু এইভাবে এই যে ব্যাটারির সাইকেল এরকম ভাবে চলতে থাকে। তাই এটিপি কে আমরা কি করি? এই কারণে রিচার্জেবল ব্যাটারির সাথে আমরা তুলনা করি। আচ্ছা এখানে এই যে এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হওয়াকে পোলাপানি ব্যাপারে একটু খেয়াল রাখো, যে এখানে মানে মেইনলি হলো এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হইলে এটা হচ্ছে আমরা ফসফোরাইলেশন বলি। এখন এদিক থেকে চিন্তা করলে যে এই ফসফোরেশনটা কিভাবে হইতেছে তার উপর ডিপেন্ড করে এটা অ্যান্সার অক্সিডেটিভ ফসফোরিলেশন হতে পারে, ফটোফসফোরিলেশনও হতে পারে। এখন ফটোফসফোরেশন কখন আমরা বলবো? যখন হচ্ছে আলোর উপস্থিতিটা মেনশন থাকবে যে এটা আলোর উপস্থিতিতে হয়। তো এইখানে যেহেতু আলোর উপস্থিতির কথা বলা নাই, তাই অক্সিডেটিভ ফসফোরিলেশনটাই কি হবে? বেটার অ্যান্সারটা হবে। ওকে, আচ্ছা এরপরে কোথায় যাব আমরা, কোথায় যাব? আচ্ছা রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা কেন করা হয় এটা কিন্তু হচ্ছে আমরা পড়ে ফেলছি। আচ্ছা তারপরে কোশ্চেন হলো এটিপি কে জৈব মুদ্রা বলা হয় কেন বা শক্তি মুদ্রা বলা হয় কেন? এটাও কিন্তু হচ্ছে আমরা বলছি কেন আমরা এটিপি কে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলি বলতো? যে আমরা এটিপি কে ইউজ করে আমাদের বডির যে কোনো কাজ করতে পারি। তুমি যদি হইতেছে বাস্তব জীবনে কোনো কাজ করতে যাও, তোমার কি লাগবে? টাকা পয়সা ইউজ করা লাগবে। ওকে, কোনো হচ্ছে একটা কাজ করতে গেলে টাকা পয়সা লাগবে, তো এখানে এটিপি কি করতেছে? ওই টাকা পয়সার কাজটা করে দিতেছে। তাই এটাকে আমরা কি বলতেছি? তোমার দেহের ভেতরে আমাদের জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয়। এটা এগুলো কিন্তু হচ্ছে খুবই কমন কোয়েশ্চেন, এই চ্যাপ্টারের খুবই কমন একটা সৃজনশীলের খ হলো এটা। ওকে, আচ্ছা এরপর আমরা চলে আসি যে সৃজনশীলের প্রধান উপাদান হচ্ছে চারটি। আচ্ছা এই যে প্রধান উপাদান চারটি আছে, এইগুলো তো হচ্ছে আমরা জানি সালোক সংশ্লেষণের প্রধান উপাদান চারটি।
ক্লোরোফিল, সূর্যালোক, পানি, কার্বন ডাই অক্সাইড, এগুলো মিলে কি করে, আমরা কিন্তু রাসায়নিক বিক্রিয়াটাও মোটামুটি জানি। সুন্দর করে এরকম ভাবে বিক্রি হয়, কার্বন ডাই অক্সাইডের সাথে কি এসে যুক্ত হয়, পানি যুক্ত হয়, এবং এরা এরা কি করে, আলো আর ক্লোরোফিলের উপস্থিতিতে, আলো আর ক্লোরোফিল এই দুইটার উপস্থিতিতে তৈরি করে, দেখো তো কি, C6H12O6 বা শর্করা তৈরি করে। আর কি তৈরি করে বলতো, তৈরি করে ফেলা হইতেছে অক্সিজেন তৈরি করে, আবার কিছু হচ্ছে পানিও তৈরি করে। ওকে, তো এটা হলো কি আমাদের সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা। আচ্ছা, এবং এখানে দেখো তো কি কি লাগে, মেনলি চারটা জিনিস লাগতেছে, ক্লোরোফিল লাগে, সূর্যালোক লাগে, কি লাগে, পানি লাগে, আর হচ্ছে কি বলতো, কার্বন ডাই অক্সাইড লাগে। এখন এই যে এখানে যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনাগুলোকে হইতেছে আমরা মোটামুটি সালোক সংশ্লেষণটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হলো আলোক নির্ভর পর্যায়, আরেকটা হলো কি দেখো তো আমাদের আলোক নিরপেক্ষ পর্যায়। আচ্ছা, এই যে আলোক নির্ভর পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়, এটা হইতেছে, চলো আমরা এখানে বুঝি যে ঘটনা এখানে কি কি হয়েছে। তাহলে এই জায়গাটা আমরা কি করি, চলো একটা গাছ এঁকে ফেলি, ঠিক আছে, আর একটু ছোট করে গাছটা আঁকি। আহ এই জায়গাতে আমরা একটা গাছ এঁকে দিই। এই যে এখানে যে গাছটা যে আঁকলাম উপরে, চলো এখন এটার মধ্যে এইভাবে হচ্ছে গাছের পাতাগুলো হচ্ছে দিয়ে দিই, বিশাল বড় গাছ। ওকে, আচ্ছা, এখন কাহিনী যেটা হইলো আমাদের এই গাছের ক্ষেত্রে, তোমরা একটু চিন্তা করে দেখো তো কাহিনী কি হয় ভাইয়া। ধরো আমরা ধরে নিলাম যে এই গাছের মধ্যে কি আছে, একটা এডিপি আছে। কি আছে ভাই বলো তো, একটা এডিপি আছে। তাহলে এখানে আমি দিয়ে দিই যে এখানে একটা এডিপি আছে। ওই এডিপি থেকে আমরা কি বানাইতে চাই, এটিপি। একটু আগে আমরা যে সাইকেলটা দেখলাম না, এডিপি এটিপি চক্র, এই চক্রটাই আর কি। তাহলে এডিপি থেকে কি হবে ভাই বলো তো, এডিপি থেকে হয়ে যাবে হচ্ছে এটিপি হবে। আবার এটিপি থেকে হইতেছে বলো তো, আচ্ছা দেখো যে এডিপি থেকে যখন এটিপি হবে, আবার আগের মতো কি লাগবে বলো তো ভাইয়া, ফসফেট লাগবে, যে ফসফেট দিয়ে দাও। তারপরে আমরা কি দেখছিলাম বলতো ভাইয়া, যে আমাদের এখান থেকে এনার্জি লাগে, বলতো এনার্জিটা কে দিবে, এই ক্ষেত্রে এনার্জিটা কে দিবে, এই ক্ষেত্রে কিন্তু এনার্জিটা দিয়ে দিবে সূর্যের আলো। ওকে, এই ক্ষেত্রে এনার্জিটা দিয়ে দিচ্ছে সূর্যের আলো। তাহলে সূর্যের আলোটা দেখো এখানে সুন্দর করে চলে আসতেছে এনার্জি হিসেবে। আচ্ছা, এখন এখান থেকে এই যে এটিপি আছে, এই এটিপিটা এখন ভেঙে আবার কি করবে, আবার তৈরি হয়ে যাবে হচ্ছে এডিপি। আচ্ছা, এটিপি ভেঙে যখন এডিপি হয়, তখন আবার কি হয় ভাই বলতো, তখনও কিন্তু আবার সুন্দর করে এখান থেকে ফসফেটটা হচ্ছে বের হয়ে চলে যাবে। এবং তখনও কি হবে, একটু আগে আমরা কিন্তু দেখছি শক্তিটাও কিন্তু বের হয়ে চলে যাবে। এখন এই শক্তিটাকে আমি ছেড়ে দেওয়ার জন্য নিছিলাম সূর্যের কাছ থেকে এত কষ্ট করে, ছেড়ে দেওয়ার জন্য তো নেই নেই, শক্তিটাকে আমার কি করা লাগে বলতো ভাইয়া, ইউজ করা লাগবে। তাহলে শক্তিটাকে ইউজ করার জন্য তখন যেন এখানে কে চলে আসে, এখানে তখন চলে আসে আমাদের সবার প্রিয় কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইড এখানে এসে কি করবে, সে এসে হইতেছে বিভিন্ন জিনিসপত্র ইউজ করে একটা হইতেছে ডিব্বা বানায়, একটা কৌটা বানায়, একটা বয়াম বানায়। বয়ামটার নাম কি, বয়ামটার নাম হলো C6H12O6। এটা কিসের বয়াম, এটা হচ্ছে শক্তির বয়াম। এটা কিসের বয়াম, শক্তির বয়াম। তাহলে সে যেটা করে, এই C6H12O6 এটার মধ্যে কি করে বলতো, এই শক্তিগুলাকে সে জমা করে রাখে। এই শক্তিগুলোকে সে জমা করে রাখে, এবং পরবর্তীতে আমরা হইতেছে অন্য আমরা এই শর্করাটা খেয়ে শক্তিটা পাই। তাহলে বললাম, দেখো আমি আবারও বলি, কি হলো, এটিপি থেকে আমরা এটিপি বানিয়েছিলাম, শক্তি নিয়েছিলাম, এটিপি ভেঙে আবার কি করছি, এটিপি বানাইছি, শক্তি ছেড়ে দিছি, কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হয়েছে, গ্লুকোজের মধ্যে শক্তিটা জমা হয়ে গেল। আশা করি এতটুকু ক্লিয়ার। এতটুকু যদি ক্লিয়ার হয়, তাহলে পোলাপান তোমরা এখন একটু খেয়াল করো কোন কালার দিয়ে এটা আলাদা করি। এই পার্টটা হচ্ছে খেয়াল করো। এখন একটা দাগ দিয়ে আমি হচ্ছে এই পুরোটাকে হইতেছে দুইটা ভাগে হচ্ছে ভাগ করে দিলাম। পোলাপান খেয়াল করে দেখো তো, এই দুইটা ভাগের কথা যদি তুমি চিন্তা করো, এই পার্টটার কথা চিন্তা করো তো, যে এডিপি থেকে এটিপি হয়, এটিপি থেকে এডিপি হয়, এটার জন্য সূর্যের আলো লাগবে কি লাগবে না, দেখো তো অবশ্যই লাগবে। সূর্যের আলো ছাড়া কিন্তু এটিপি তৈরি হইতেছে না। তাইলে আমাদের ভাইয়া দেখো, এই পার্টটার জন্য কিন্তু সূর্যের আলো অবশ্যই দরকার আছে। যেহেতু এটার জন্য আমার সূর্যের আলো লাগবে লাগবে লাগবে, তাই এই বিক্রিয়ার আমাদের এই সালোক সংশ্লেষণের এই অংশটাকে আমরা কি বলি বলতো ভাইয়া, এই অংশটাকে বলে হচ্ছে আমরা আলোক নির্ভর অধ্যায় বলে থাকি। এই অংশটাকে আমরা কি বলে থাকি, আলোক নির্ভর অধ্যায় বলে থাকি। ওকে, আচ্ছা, আর এই পার্টটার কথা চিন্তা করে দেখো, এটার জন্য কি সূর্যের আলো ম্যান্ডেটরি, যে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ হইতেছে, এটার জন্য সূর্যের আলো কিন্তু ম্যান্ডেটরি না। এটার জন্য শক্তি হইলেই হইছে, ঠিক আছে। ওই শক্তিটা কিন্তু আমার এটিপি থেকে আসতেছে, হ্যাঁ প্যাসিভলি সূর্যের আলো থেকে আসতেছে। তো মেইন কথা হলো এটিপি আসছে কিনা, ব্যাপারটা এইভাবে তুমি চিন্তা করতে পারো, যে ধরো দিনের বেলাতে আমার তোমার হচ্ছে 500টা এটিপি তৈরি হয়েছিল। দিনের বেলাতে কয়শোটা এটিপি তৈরি হয়েছিল
করলে ছিল সূর্যের আলো ইউজ করে 500 এটিপি তৈরি হয়েছে। এখন দিনের বেলাতে ওই 500 এটিপি থেকে 300 এটিপি ভেঙে আমরা গ্লুকোজ তৈরি করছি, শর্করা তৈরি করছি। রাতের বেলাতে তুমি একটু চিন্তা করে দেখো তো, রাতের বেলাতে তোমার হাতে এখনো 200 এটিপি আছে না? ওই 200 এটিপি ইউজ করে কিন্তু রাতের বেলাতেও তুমি কি করতে পারবে ভাইয়া বলো তো? সালোক সংশ্লেষণ করতে পারবা, এই যে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজটা বানাইতে পারবা। ওকে, তাহলে মাথায় রাখা লাগবে এই কারণে আমার হচ্ছে এই এটিপি দিনের বেলাতেও থাকতে পারে, রাতের বেলাতেও থাকতে পারবে। এটিপি থাকলেই আমার এই যে এই পার্টটা চলবে, কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হওয়ার এই অংশটা চলবে। তাই এই অংশটাকে ভাই আমরা কি বলে থাকি? এই অংশটাকে আমরা বলে থাকি আলোক নিরপেক্ষ অধ্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়। ঠিক আছে, আলোক নিরপেক্ষ পর্যায়। ওকে, তাহলে পোলাপান দেখো এখান থেকে এতটুকু যদি হচ্ছে ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমার আমার মনে হয় তোমরা হচ্ছে আলোক নির্ভর কেন বলতেছি, আলোক নিরপেক্ষ কেন বলছি এটা ফিল করতেছি। মানে আমার নিজেরই হইতেছে মনে হয় আমি যখন 9-10 যখন ছিলাম এই চ্যাপ্টার ঠাডা মুখস্থ করে গেছিলাম, যে আলোক নির্ভর কি বুঝতাম না, নিরপেক্ষ কি বুঝতাম না। এগুলো ইন্টারমিডিয়েটে তেমন একটা বুঝি না, শেষের দিকে একটু হচ্ছে মোটামুটি একটা আইডিয়া হয়েছিল। তাই পোলাপান ভালো করে বুঝে বুঝে পড়বা, তাইলে দেখবা পড়াটা অনেক ইজি হয়। দেখবা তুমি বইয়ের সব কয়টি ইনফরমেশন একদম ঠিকঠাক মাথায় রাখতে পারতেছো, মুখস্থ করার কোনো কিছু এখানে থাকতেছে না। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা আলোক নির্ভর একটু ডিটেলস পড়বো। ওকে, আলোক নিরপেক্ষ একটু ডিটেলস পড়বো, এই দুইটারই ডিটেলসটা আমাদের দরকার পড়বে। আচ্ছা, আলোক নির্ভরের মধ্যে যদি ডিটেলসে চলে আসি পোলাপান মাথায় রাখবা যে আলোক নির্ভর আর আলোক নিরপেক্ষ এখানে হচ্ছে মানে আলোক নির্ভরে মেইনলি, আলোক নির্ভরে মেইনলি হচ্ছে 3টা রাসায়নিক বিক্রিয়া হবে। ঠিক আছে, অনেকগুলো রাসায়নিক বিক্রিয়া হবে, তবে সবগুলোকে আমরা 3টা বিক্রিয়ার মাধ্যমে প্রকাশ করে ফেলতে পারি। যেমন তুমি যদি হচ্ছে চিন্তা করে দেখো, আমরা কিন্তু অলরেডি একটা রাসায়নিক বিক্রিয়া দেখে ফেলছি। আমরা কিন্তু অলরেডি একটা রাসায়নিক বিক্রিয়া দেখে ফেলছি, সেটা কি? সেটা হলো যে আমরা এডিপি নিছিলাম, আমরা এডিপি নিছিলাম, এডিপির সাথে কি অ্যাড করে দিছিলাম ভাইয়া বলতো? আমরা ফসফেট অ্যাড করে দিয়েছিলাম, ইনঅর্গানিক ফসফেট অ্যাড করে দিয়েছিলাম। এবং তখন কি তৈরি হয়েছিল ভাইয়া বলতো? তখন আমরা তৈরি করে ফেলছিলাম কি? এটিপি তৈরি করে ফেলছিলাম, এটিপি। ওকে, এবং এটার জন্য কি লাগছিল ভাইয়া বলতো? এটার জন্য হইতেছে আমার, এটার জন্য হচ্ছে সালোক সংশ্লেষণের জন্য এখানে আলো লাগছিল, তাই না বলতো? আলোর কণাকে আমরা কি বলে থাকি মনে আছে? আলোর ফোটন। ঠিক আছে, ওই আলোর ফোটন লাগছিল। এবং এখানে হচ্ছে যেহেতু আলো আছে, আলো গ্রহণ করার জন্য কি লাগবে? আলো গ্রহণ করার জন্য লাগবে হচ্ছে ক্লোরোফিল লাগবে, আলো গ্রহণ করার জন্য লেগে যাবে হচ্ছে ক্লোরোফিল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দরকার পড়বে। ক্লোরোফিলের কাজ কি বলতো ভাই? ক্লোরোফিলের কাজ হলো আলোটাকে রিসিভ করা। ঠিক আছে, এই যে এখানে আমরা যে 4টা জিনিসপত্র পড়তেছি, এখানে দেখো আলোর কাজ শক্তি দেয়া, ক্লোরোফিলের কাজ হলো আলোটাকে রিসিভ করা। এই ক্লোরোফিল না থাকলে কিন্তু এই যে আলোর শক্তিটা গাছ রিসিভ করতে পারতো না। আমরা কেন আলোর শক্তিটা রিসিভ করতে পারি না? কারণ আলো কি আমাদের মাথার উপর এসে পড়ে না, চুলের উপর এসে পড়ে না? অবশ্যই পড়ে। কেন আমরা পারি না? আমাদের ক্লোরোফিল নেই। ওকে, আল্লাহ আমাদেরকে ক্লোরোফিল দেন নাই, এটা হইতেছে আমরা হচ্ছে পারি না। ওকে, আচ্ছা তাইলে পোলাপান দেখো এখানে হইতেছে আমরা কি করলাম? ক্লোরোফিল থাকলো, ওটা আলো নিল, আলো নিয়ে এডিপি আর এটিপি কে জোড়া দিয়ে এটিপি বানিয়ে দিল। তাহলে এই বিক্রিয়াটাতে দেখো আমরা কি করছি ভাইয়া? এই বিক্রিয়াতে কিন্তু হচ্ছে আমরা সুন্দর করে এই যে এডিপি আর এটিপি, এডিপির সাথে ফসফেট অ্যাড করছি, এডিপির সাথে ফসফেট অ্যাড করছি, দেখি এটার নাম কি হয়ে গেছে? এটার নাম হয়ে গেছে ফসফোরাইলেশন। এটার নাম হয়ে গেছে ফসফোরাইলেশন। এবং এই ফসফোরাইলেশনের জন্য কি লাগছে? আলো বা ফোটন লাগছে না? ফোটন লাগছে। তাই এটার নাম হয়ে গেছে কি বলতো? এটার নাম হয়ে গেছে ফটোফসফোরাইলেশন। এটার নাম কি গেছে ভাই বলতো? ফটোফসফোরাইলেশন। তাহলে এই যে আমরা একটা বিক্রিয়া পড়লাম, ফটোফসফোরাইলেশন হবে। ওকে, আচ্ছা তারপরে এখানে তুমি দেখো আমরা আমাদের একটা ব্যাপার, সালোক সংশ্লেষণ একটা উপাদানে কিন্তু এখন আমরা হাত দিই না, সেটা বলতো পানি। তাহলে এখন আমরা কোথায় চলে আসবো ভাইয়া বলতো? এখন আমরা চলে আসবো এখানে পানিতে চলে আসবো। আচ্ছা, পানিতে যদি চলে আসে, তাহলে পানির ক্ষেত্রে কি হবে? এখানে হচ্ছে আমরা একটু দেখি, H2O, পানি নিলাম, পানিটাকে এখন আমরা এখানে যেন কি করব? ভেঙে ফেলবো। ভেঙে ফেলার জন্য কি লাগবে? শক্তি লাগবে। ওই শক্তিও কে দিবে? শক্তি এখানে তোমার যা লাগে, যা শক্তি সব কে দিবে? সূর্যের আলো থেকে আসবে। ঠিক আছে, যা শক্তি দরকার সব সূর্যের আলো থেকে আসবে। আর তাহলে দেখো এখানেও তোমার কি লাগবে ভাই বলতো? এখানেও কিন্তু তোমার ক্লোরোফিল লাগবে, এখানেও কিন্তু ক্লোরোফিল লাগবে, ক্লোরোফিল। আচ্ছা তাহলে দেখো এই ক্লোরোফিল থেকে আমরা হইতেছে আহ ক্লোরোফিল সূর্যের আলোটা নিল, নিয়ে হইতেছে কি করলো? আহ এই পানিটাকে যেন সে কি করে? ভেঙে ফেলবে। ভেঙে ফেললে বলতো কি হবে? ভেঙে ফেললে এই যেখানে দুইটা হাইড্রোজেন আছে না, দুইটা হাইড্রোজেন থেকে কি উৎপন্ন হবে? দুইটা হাইড্রোজেন আয়ন তৈরি হবে, দুইটা হাইড্রোজেন আয়ন তৈরি হবে। ওকে, আচ্ছা তারপরে হইতেছে তুমি এখানে দেখো তো, দুইটা হাইড্রোজেন আয়ন হলে এরপরে তুমি দেখো আর কি হবে? দুইটা হাইড্রোজেন আয়ন যেহেতু হয়েছে, হাইড্রোজেন আয়ন কেমন তৈরি? ইলেকট্রন ছেড়ে দিলে তুমি কি পাবা? দুইটা ইলেকট্রন পেয়ে যাবা। ওকে, তারপরে দেখো তো আবার কি পেয়ে যাবা? অক্সিজেন পেয়ে যাবা। একটা অক্সিজেন পরমাণু আছে না? একটা অক্সিজেন পরমাণু কি বলতো? হাফ অণু অক্সিজেন না? একটা অক্সিজেন পরমাণু মানে হচ্ছে কি বলতো ভাইয়া? হাফ অণু অক্সিজেন। ওকে, আচ্ছা তাইলে এখানে দেখো এই যে বিক্রিয়াটা, এখানে আমরা কি করলাম? পানিকে ভেঙে ফেললাম। বললাম মাথায় রাখবা, কোনো কিছুকে ভেঙে ফেলাকে কি বলা হয়? কোনো কিছু ভেঙে ফেলাকে বলা হয় লাইসিস। লাইসিস মানে হচ্ছে ব্রেকডাউন বা ভেঙে ফেলা। এবং এই ভেঙে ফেলার জন্য আমাদের কি দরকার হয়েছে? ভেঙে ফেলার জন্য দরকার হয়েছে আলো।
ভেঙে ফেলার জন্য যেহেতু আলো দরকার হয়েছে, তাই এদেরকে আমরা কি বলবো বলতো ভাইয়া? এদেরকে আমরা বলবো ফটোলাইসিস। এখানে যেহেতু আলো দরকার পড়ছে, তাই এটাকে আমরা বলবো ফটোলাইসিস। তাহলে দেখো আমরা কিন্তু দুইটা রাসায়নিক বিক্রিয়া পড়লাম, একটা হলো ফটোফসফোরাইলেশন, আর একটা কি পড়লাম ভাইয়া বলতো? ফটোলাইসিস। ফটোলাইসিসে কি করছি? পানি ভেঙে হাইড্রোজেন আয়ন, ইলেকট্রন আর অক্সিজেন তৈরি করলাম। ওকে, আচ্ছা এখন লাস্টের যে বিক্রিয়াটা, এটার আলাদা এরকম ভাবে কোনো হইতেছে আমাদের এরকম স্পেশাল কোনো নাম নাই, আমরা চাইলে নাম দিতে পারি, তো এরকম ভাবে দরকার পড়বে না। এইখান দিয়ে যেন কে যাইতেছিল? এইখান দিয়ে কিন্তু যাইতেছিল একটা যৌগ, তার নাম হলো NADP, নিকোটিনামাইন অ্যাডেনিন ডাইফসফেট। বললাম এটা হইতেছে, মাথায় রাখবা, এটা হইতেছে মাথায় রাখবা, সালোক সংশ্লেষণে NADP, আর শ্বসনে কিন্তু NAD। সালোক সংশ্লেষণে NADPH2 বা NADPH+H+, শ্বসনে কিন্তু NADH2 বা NADH+H+। এটা কিন্তু মাথায় রাখবা। তোমরা কিন্তু হইতেছে কোনো চিন্তা ভাবনা ছাড়াই যেখানে মন চায় NADP ইউজ করো, যেখানে মন চায় NAD ইউজ করো। এখন টিচাররা নর্মালি এগুলো নিয়ে মাথা ঘামান না, ওনারা হচ্ছে কাটেন না, কিন্তু একজন টিচার মন চাইলো কেটে দিল, কেটে দিলে তো তুমি না করতে পারবে না, কারণ তুমি জিনিসটা ভুল লিখছো, ওনার পূর্ণ স্বাধীনতা আছে কেটে দেয়ার। ওকে, তো এরকম যেন হচ্ছে কোনো সিচুয়েশন ক্রিয়েট না হয়, এই জন্য যেটা বললাম আর কি, এখানে কি লিখবা বলো? NADP। আলোক সংশ্লেষণের সময় অলওয়েজ NADP ইউজ করবা, ঠিক আছে? পিটা ইউজ করবা, ফসফেট ইউজ করবা। আচ্ছা, তাহলে NADP টা এদিক দিয়ে যাইতেছিল, যাওয়ার সময় কি হয়েছে জানো? এই যে এখানে আমাদের এই যে পানি ভেঙে যে কি পেয়েছি বলতো? পানি ভেঙে যে হাইড্রোজেন পাইছি, এই হাইড্রোজেনটা কি, আর এই যে দুইটা ইলেকট্রন পাইছে না, হাইড্রোজেনের দুইটা ইলেকট্রন, এই দুইটা সুন্দর করে চলে আসবে কোথায় বলতো? সুন্দর করে চলে আসবে হইতেছে যে NADP-র কাছে চলে আসে, এবং NADP-র কাছে চলে আসলে তারপর NADP-টা কি হিসেবে পরিণত হয় বলতো? NADP-টা পরে হচ্ছে NADP, NADP H+H+ এসে পরিণত হয়, NADP H+H+ এসে পরিণত হলো। ওকে, তাহলে তুমি দেখো আমরা কি বললাম? NADP যাইতেছিল, এটার সাথে হচ্ছে দুইটা হাইড্রোজেনের দুইটা ইলেকট্রন যুক্ত হয়ে গেল। তাইলে তোমরা এখন বলা পান, এখানে আমাকে একটু বলো, জারণ বিজারণ তো সবাই জানো তাই না? জারণ বিজারণ সবাই জানো, তাহলে আজকে আমরা নতুন করে একটু জারণ বিজারণ পড়বো। জারণ মানে কি বলো পোলাপান? জারণ মানে হলো ইলেকট্রন ছাড়ন বা ইলেকট্রন ত্যাগ। ঠিক আছে, জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন বা ইলেকট্রন ত্যাগ। আচ্ছা, এরপরে বলো তো জারণের ইংলিশ কি জানো তোমরা পোলাপান? জারণকে ইংলিশে কি বলা হয়? বলা হইতেছে অক্সিডেশন। জারণকে ইংলিশে বলা হয় অক্সিডেশন। আচ্ছা, অক্সিডেশন শব্দটা কোথা থেকে আসছে বলো তো? অক্সিডেশনের অক্সি দিয়ে কি বোঝায়? অক্সি দিয়ে বোঝায় হচ্ছে অক্সিজেন, ঠিক আছে? ডেশন দিয়ে কি বোঝায় বলো তো? অ্যাডিশন বা অ্যাড করা। আগে কিন্তু এটা বলা হইতো ইলেকট্রনের সাপেক্ষে জারণ বিজারণ চিন্তা করার আগে আগে কিন্তু এটাই বলা হইতো, যদি কারোর সাথে অক্সিজেন যুক্ত হয় তাহলে ওইটা বলা হতো জারণ, কারোর কাছ থেকে অক্সিজেন চলে গেলে ওইটা বলা হতো বিজারণ। অক্সিজেনের সদ্ভাই হচ্ছে হাইড্রোজেন। তাইলে দেখো আমরা কি বললাম যে কারোর সাথে যদি অক্সিজেন যুক্ত হয়, তাইলে এটার আমরা কি বলবো হইতেছে? জারণ বলবো। তাইলে দেখো অক্সিজেনের সদ্ভাই যেহেতু হাইড্রোজেন, তাইলে যদি হচ্ছে হাইড্রোজেন ত্যাগ হয়, ওইটার আমরা কি বলবো বলতো? ওইটারও আমরা বলবো জারণ। তাহলে এখানে জারণটা বুঝলাম। এখন চলো তাহলে দেখি বিজারণ কি হবে। বিজারণ কি হবে? সবের উল্টা। বিজারণ হবে কি? ইলেকট্রন গ্রহণ হবে বিজারণ। তারপরে হইতেছে দেখো তো অক্সিজেন, অক্সিজেন ত্যাগ হবে হইতেছে বিজারণ। এবং কি হইতেছে দেখো তো? হাইড্রোজেন গ্রহণ হবে কিভাবে বলতো? বিজারণ। তাহলে পোলাপান তোমাদের কিন্তু এই দুইটা জিনিস কিন্তু একটু হচ্ছে মাথায় রাখা লাগবে, যে জারণ আমরা কাদেরকে বলতেছি, বিজারণ আমরা কাদেরকে বলছি। কারণ তুমি কিন্তু অলওয়েজ ইলেকট্রন দিয়ে ব্যাপারগুলো হচ্ছে কিন্তু এরকম চিন্তা ভাবনা করে বের করতে পারবা, হয়তো করতে অনেক টাইম লাগবে, কিন্তু অক্সিজেন হাইড্রোজেন নিয়ে চিন্তা করলে অনেক সময় ইজিলি হচ্ছে কি হয় বলতো? ব্যাপারগুলো বোঝা যায়। ওকে, আচ্ছা তাইলে তুমি হচ্ছে এখানে দেখো পোলাপান কাহিনী কি হইতেছে। এই যে হচ্ছে NADP, NADP সাথে বলতো কি যুক্ত হয়েছে? দুইটা হাইড্রোজেন আর দুইটা ইলেকট্রন যুক্ত হয়েছে। এখন তাহলে বলো তো NADP এর এখানে কি হইলো? NADP এর সাথে যখন হাইড্রোজেন ইলেকট্রন যুক্ত হয়, তখন কি হলো বলতো ভাইয়া? এই যে দেখো হাইড্রোজেন আর ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে, তার কি হয়? বিজারণ হয়ে যায়। এই কারণে এই যে এখানে তাহলে কি হয়েছে বলতো ভাই? এখানে কিন্তু বিজারণ বিক্রিয়া হয়েছে। এবং এই কারণে দেখবা তোমাদের বইয়ে NADPH+H+ এর পূর্ণরূপ কি দেয়া? বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এই জন্য আমরা বলবো বিজারিত। ওকে, তাহলে পোলাপান দেখো আমাদের কিন্তু এখানে সুন্দর করে কিন্তু হইতেছে আলোক নির্ভর পর্যায় পড়া শেষ। এবং এইখানেই হইতেছে তোমাদের বইয়ের আলোক নির্ভর পর্যায় নিয়ে যা যা কথা বলা, এই এতটুকু ভিডিও দেখে তুমি এসে পড়ো, রিডিং করে দেখো, দেখো সবগুলা লাইন বাই লাইন তুমি সবগুলা বুঝতেছো, কোনো টার্ম হইতেছে বাদ নাই। ওকে, আচ্ছা তাইলে এটা যদি আমরা বুঝে থাকি ভালো করে, তাইলে চলো আমরা একটা সুন্দর একটা হিসাব করি। এই যে আলোক নির্ভরে আমরা হচ্ছে পাইলামটা কি? আমরা দেখো এখানে কি পাইছি? বিক্রিয়া করে ATP পাইছি, ঠিক আছে? তারপরে দেখো তো কি পাইছি? অক্সিজেন পাইছি। পোলাপান ভালো করে
খেয়াল করে রাখো, আমরা যে বলি সালোক সংশ্লেষণের সময় অক্সিজেন তৈরি হয়, ওই অক্সিজেনটা কিন্তু আলোক নিরপেক্ষতে হয় না, অক্সিজেনটা কোথায় হয় বলতো, এই আলোক নির্ভরে হয়, যে পানি ভাঙে না, পানি ভেঙে যে অক্সিজেনটা তৈরি হইতেছে ওটাই হলো কি বলতো আমাদের এই অক্সিজেনটা। ওকে, তাহলে এখানে আমরা কি পাইলাম ভাইয়া বলতো, এখানে হচ্ছে আমরা অক্সিজেনটা হচ্ছে পেয়ে গেলাম। এই যে অক্সিজেনটা এখন পাইলাম, আর এখানে দেখো যে দুইটা হাইড্রোজেনের যে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা হাইড্রোজেনের ইলেকট্রন তো হচ্ছে আমরা এখানে গোনায় ধরবো না, কারণ কি দেখো এটা কি এনএডিপিএইচ, এনএডিপির সাথে যুক্ত হয়ে কি তৈরি করে ফেলছে, এনএডিপিএইচ2 তৈরি করে ফেলছে। তাইলে যদি আমি একদম একদম শেষমেশ কি আমরা হাতে থাকে চিন্তা করলে আমরা কি পাই, তিনটা জিনিস, আলোক নির্ভর পর্যায়ে সে তিনটা জিনিস পাবো, এটিপি পাবো, অক্সিজেন পাবো, আর কি পাবো বলতো, এনএডিপিএইচ2, এনএডিপিএইচ+H+ পেয়ে যাবো। তাহলে এইগুলা ইউজ করে তাইলে আমরা কি শুরু করবো, এখন এইগুলো ইউজ করে হচ্ছে আমরা আলোক নিরপেক্ষতা শুরু করব। এখন বললাম তোমরা যদি চিন্তা করে দেখো আমরা কি বলছিলাম, সালোক সংশ্লেষণের জন্য কয়টা উপাদান লাগে, চারটা উপাদান লাগে। চারটা উপাদান মধ্যে দেখো কি কি আছে, এক নম্বরে আমরা পড়ছিলাম যে আমাদের কি লাগবে, আলো লাগবে। দেখো আমরা কিন্তু এখানে যে আলোটাকে ইউজ করছি, এই দেখো আলো ইউজ করছি। দুই নম্বরে ইউজ করলাম ক্লোরোফিল লাগবে, ক্লোরোফিল আমরা কিন্তু দেখো এখানে যে ইউজ করে ফেলছি, ঠিক আছে। তিন নম্বরে কি বলছিলাম ভাইয়া, তিন নম্বরে বলছিলাম কি লাগবে আমাদের, আমাদের লেগে যাবে হচ্ছে পানি লাগবে। এই যে দেখো আমরা কিন্তু পানিও কিন্তু ইউজ করে ফেলছি। চার নম্বরে কি বলছিলাম, চার নম্বরে লাগবে হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড। দেখো আমরা কিন্তু কার্বন ডাই অক্সাইড ইউজ করি নাই। এখন এই যে আমাদের আলোক নিরপেক্ষ, ওটা কিন্তু ভাই শুরু হবে যেন কোন জায়গা থেকে, ওটা কিন্তু শুরু হবে কার্বন ডাই অক্সাইড থেকে। তাহলে আমরা এখন যেটা করব, একটু তো আগে দেখছিলাম না যে কার্বন ডাই অক্সাইড থেকে কি হয়, সুন্দর করে আমাদের হইতেছে শক্তির ডিব্বা, শক্তির হইতেছে বয়াম তৈরি হবে, তার নাম কি, তার নাম হলো গ্লুকোজ। ওই এনার্জিটাকে সে হইতেছে, শক্তিটাকে সে হচ্ছে এখানে কন্টেইন করবে, এখানে হচ্ছে জমা করে রাখবে, ধরে রাখবে। আচ্ছা এখন বললাম একটু চিন্তা করে দেখো, এই যে শক্তিটা, শক্তিটা আছে কার মধ্যে, কার মধ্যে জমা করে রাখছে একটু আগে, এই যে এটিপির মধ্যে এই যে আলোক নির্ভর শক্তিটা ছিল না, তো এই যে এই এটিপিটা এখন যেন কি করবে, এখানে চলে আসবে, এটিপিটা এখানে সুন্দর করে চলে আসবে। এটিপিটা এসে এসে সুন্দর করে হইতেছে এখান থেকে ভেঙে যাবে, ভেঙে হইতেছে কি হয়ে যাবে বলতো, ভেঙে হয়ে যাবে হইতেছে এডিপি আর ফসফেট হয়ে সে হচ্ছে ভেঙে চলে গেল। এডিপি আর ফসফেট হয়ে সে যদি ভেঙে চলে যায় তাহলে বলতো শক্তিটা কোথায় থাকবে, শক্তিটা এই যে এখন কার মধ্যে চলে আসলো, এটিপি ভাঙতে যেহেতু শক্তিটা তো বের হয়ে গেছে, কার মধ্যে এটা চলে আসছে, এই দেখো এটা কিন্তু গ্লুকোজের মধ্যে চলে আসলো, শক্তি কিন্তু এখন গ্লুকোজের মধ্যে। আচ্ছা এবং দেখো এই যে এইখানে আমরা এখন বললাম আরেকটা বার একটু খেয়াল করে দেখো, তো আরেকটা বার একটু খেয়াল করে দেখো, এই যে এখানে কার্বন আছে, এখানেও দেখো কার্বন আছে। তাহলে দেখো এই যে এই কার্বন, শর্করার কার্বন কোত্থেকে আসে, কার্বন ডাইঅক্সাইড থেকে। এই যে দেখো অক্সিজেন আছে, এখানেও দেখো অক্সিজেন আছে, সে অক্সিজেনটাও সাপ্লাই দিতে পারবে। কিন্তু এইখানে যদি খেয়াল করো, এখানে কিন্তু হচ্ছে কি আছে, হাইড্রোজেন আছে, কিন্তু এখানে কি হাইড্রোজেন আছে, এখানে কিন্তু কি নাই ভাই বলো তো, এখানে কিন্তু হচ্ছে হাইড্রোজেন নাই। হাইড্রোজেনটা কে সাপ্লাই দিবে, হাইড্রোজেনটা কে সাপ্লাই দিবে, এই তো অনেকেই ধরে ফেলতেছো পানি দিবে। ওকে ঠিক আছে, পানিটা হাইড্রোজেন দিবে, কিন্তু পানির হাইড্রোজেন কি পানির কাছে এখন আছে, পানির হাইড্রোজেন কিন্তু কি নাই ভাই বলতো, পানির হাইড্রোজেন কিন্তু পানির কাছে নাই। এই যে দেখো ঠিক আছে, এই দেখো পানির হাইড্রোজেন কি পানির কাছে আছে নাই, পানির হাইড্রোজেন ভেঙে আমরা কি করছি, পানির হাইড্রোজেন কিন্তু এখন NADPH2 এর মধ্যে চলে আসছে, NADPH+H+ এর কাছে চলে আসছে। তাহলে এখানে কে চলে আসবে ভাই বলতো, এখানে চলে আসবে NADPH+H+, NADPH+H+ বা NADPH2 আসবে, সুন্দর করে তার হাইড্রোজেন গুলা কাকে দিয়ে দিবে, এই হচ্ছে কার্বন ডাই অক্সাইড হচ্ছে দিয়ে দিল, দিয়ে দিয়ে সে কি হলো NADP হয়ে বের হয়ে চলে যাবে। সে এখান থেকে সুন্দর করে NADP হয়ে সে এখান থেকে চলে যাবে, NADP হয়ে সে চলে গেল। আচ্ছা পোলাপান তাইলে এখন আবার তোমরা আমাকে আমাকে হচ্ছে অ্যান্সার দিবা, সেটা হইতেছে এইখানে যে আমরা দেখলাম এখানে যে কার্বন ডাইঅক্সাইড, বলো তো এটা জারণ হয়েছে নাকি বিজারণ হয়েছে, একটু বুদ্ধি করে চিন্তা করে বলো তো দেখি। অনেকে এটা মুখস্থ, যেটা বললাম এই চ্যাপ্টার মুখস্থ করছো, তারা হইতেছে এরকম মুখস্থ অ্যান্সার দিয়ে দিবা যে এখানে কি হয়েছে ভাই, এখানে হইতেছে জারণ বা বিজারণ কিছু হয়েছে। একটু বুদ্ধি করে চিন্তা করে খেয়াল করে দেখো তো কি হয়েছে এখানে। এইখানে তুমি যদি হচ্ছে খেয়াল করে এরকম ভাবে চিন্তা করে দেখো, ঘটনা কি হইলো, ঘটনা হইতেছে এই জায়গাতে যে আমাদের হাইড্রোজেন দুইটা ছিল, NADPH2 যে হাইড্রোজেন দুইটা কার কাছে গেছে, হাইড্রোজেন কিন্তু হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়েছে, এবং কারোর সাথে হাইড্রোজেন যুক্ত হলে এটাকে আমরা কি বলি, এই যে চলো আমরা একটু আগে এখান থেকে দেখে আসি, কেউ যদি হাইড্রোজেন গ্রহণ করে তাহলে তার কি হয়, বিজারণ হয়। তাহলে এখানে কার্বন ডাই অক্সাইডের কি হয়েছে ভাই বলতো, কার্বন ডাই অক্সাইডের বিজারণ হয়েছে। এই কারণেই দেখবা তোমাদের বইয়ে কিন্তু হচ্ছে লেখা আছে যে সালোক সংশ্লেষণ কি হলো, কার্বন বিজারণ প্রক্রিয়া। এখানে কি হয়, আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাই অক্সাইডের বিজারণ হয়, দেখবে এরকম কথাবার্তা কিন্তু লেখা আছে তোমাদের বইয়ে, যে এখানে বিজারণ হয়। বুঝতে পারছি কিভাবে বিজারণ হয়, এইখানে এভাবে হচ্ছে বিজারণ হয়ে যায়। আচ্ছা এইটা বুঝতে পারছি, এখন তাহলে বুদ্ধি করে আমাকে এটা আনসার দাও, তাহলে এখানে NADPH2 এর জারণ হয়েছে নাকি বিজারণ হয়েছে, এটা দেখি তো কে আনসার দিতে পারো। ওকে তাহলে দেখো চিন্তা করে যদি বের করে ফেলো তাহলে আমি অ্যান্সারটা বলে দিই। এখানে তো হচ্ছে
ধরে ধরে তো হচ্ছে নর্মালি যেটা হয় অনলাইন ক্লাসে তো হচ্ছে তোমরা দেখো, তোমাদের অনলাইন একাডেমিকে হচ্ছে ধরে ধরে নাম বলতে বলি যে কে কে হইতেছে বলতে পারছে, এখানে তো আর এটা বলা পসিবল হইতেছে না। এখানে হইতেছে আমরা তাহলে হচ্ছে আমি নিজেই বলে দিই আর কি অ্যান্সারটা। সেটা হলো দেখো, এখানে আমাদের যেহেতু এই এনএডিপি সে কি করলো, হাইড্রোজেন ত্যাগ করছে, এবং হাইড্রোজেন ত্যাগ করলে এখানে কি হয় বলতো, হাইড্রোজেন ত্যাগ করা মানে জারণ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে এনএডিপির কি হলো, জারণ, এনএডিপি H2 জারণ হয়েছে। ওকে, আচ্ছা তাহলে দেখো আমাদের আলোক নিরপেক্ষ পর্যায় শেষ। ওকে, শেষ না, আরেকটু হচ্ছে এখানে একটু অল্প একটু হচ্ছে বাকি আছে। সেই অল্প একটুর মধ্যে দেখো তো কি আছে, যে C3 এবং C4 চক্রের তুলনা। C3 এবং C4 চক্রের হয়েছে তুলনা, এটা হচ্ছে আমাদের করা লাগবে। এখন এখানে হয়তো আমরা যেভাবে আমরা পড়ে ফেলছি যে কার্বন থেকে একটানে হইতেছে গ্লুকোজ, কার্বন ডাইঅক্সাইড থেকে একটানে গ্লুকোজ বানায় ফেলছি, কিন্তু এটা কিন্তু এত সিম্পলি হয় না, এত ইজিলি কিন্তু হয় না। এখানে যেন কি আরো অনেক রকমের বিভিন্ন রকমের প্রক্রিয়ার মাধ্যমে হয়, অনেক রাস্তাঘাটে হয়, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে মাথায় রাখা লাগবে এই যে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরিটা বিভিন্ন ওয়েতে হইতে পারে। একটা একে আমরা বলি C3 চক্রের মাধ্যমে হইতে পারে, আর একটা পদ্ধতি হচ্ছে C4 চক্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ হইতে পারে। এখন এইগুলোর হইতেছে ডিটেলস তোমাদের বইয়ে তেমন কিছু নাই, তাই আমরাও ডিটেলসে যাচ্ছি না। তোমাদের বইয়ে যতটুকু ডিটেলস দেয়া ততটুকুই আমরা এখান থেকে হচ্ছে পড়বো। আচ্ছা এখন তুমি যদি হচ্ছে C3 চক্রের দিকে চলে আসো, C3 চক্র থেকে দেখো তো এখানে এসে কি বলা আছে, C3 নামের মধ্যে যে 3 আছে, তাহলে এটা কয়জন বিজ্ঞানী আবিষ্কার করবেন, 3জন বিজ্ঞানী আবিষ্কার করবেন। নাম আছে কি, ক্যালভিন, বেনসন, বেশাম, ঠিক আছে। এই 3জন মিলে হইতেছে আমাদের এই C3 চক্র আবিষ্কার করলো। ওকে, আচ্ছা সি ফোর চক্র আবার আছে 2জনে করছে, কি হ্যাচ আর সিআর স্ল্যাক। তাহলে দেখো হ্যাচ আর স্ল্যাক এই 2জন হচ্ছে C4 আবিষ্কার করলো। আচ্ছা তারপরে দেখো কেন এটাকে আমরা C3 বলি, কারণ হচ্ছে এই চক্রে প্রথম যে হচ্ছে স্থায়ী যে যৌগটা তৈরি হয় ওইটার নাম হলো হইতেছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওই ফসফোগ্লিসারিক অ্যাসিডের মধ্যে কি থাকে জানো, ফসফোগ্লিসারিক অ্যাসিডের মধ্যে হইতেছে আমাদের তিনটা করে কার্বন থাকে। তাই এই কারণে যে 3টা কার্বন, তাই এটার নাম হয়ে গেছে হচ্ছে C3 চক্র। আর এইদিকে জানো কি হয়, এইদিকে হচ্ছে প্রথম স্থায়ী পদার্থটা যেটা থাকলো তার নাম হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কয়টা কার্বন থাকে জানো, এখানে হচ্ছে 4টা কার্বন থাকে। যেহেতু এখানে কার্বন থাকে 4টা, তাই এটাকে আমরা কি বলছি বলতো, বলতেছে হচ্ছে C4 চক্র। এটাকে আমরা কি বলছি ভাই বলতো, এটাকে বলে ফেলছি হচ্ছে আমরা C4 চক্র। ওকে, তাহলে C3 চক্র C4 চক্রের এই পার্ট আশা করি বুঝতে পারছি। আচ্ছা তারপর চলে আসি, এখন বলো 3 বড় নাকি 4 বড়, 3 বড় নাকি 4 বড়, অবশ্যই কোনটা বড় বলো তো, অবশ্যই হচ্ছে 4 বড়, ঠিক আছে। আচ্ছা 4 যদি হয়ে যাচ্ছে বড় হয়, তাহলে তোমার এখানে হচ্ছে মাথায় রাখা লাগবে, যার যদি বড় হয় তাহলে বলতো কার সালোক সংশ্লেষণের হারটা বেশি হবে, কার সালোক সংশ্লেষণের হার বেশি হবে হইতেছে C4 এর হচ্ছে সালোক সংশ্লেষণের হার বেশি। তাহলে হচ্ছে কার হয়েছে বলতো হচ্ছে কম হবে, C3 এর হইতেছে হচ্ছে কম হয়ে যাবে। ওকে, কেন C4 এর সালোক সংশ্লেষণের হার বেশি, কারণ যে সকল উদ্ভিদ C4 উদ্ভিদ কারা যাদের মধ্যে C4 চক্র হয়, যে সকল উদ্ভিদের C4 চক্র হয়, মাথায় রাখবা C4 চক্র কখনো একা একা চলতে পারে না। C4 চক্রে হইতেছে C3 আর C4 একই সাথে চলে। C4 উদ্ভিদ যারা তাদের মধ্যে কি হয়, C3 C4 একই সাথে চলে, যেহেতু 2 চক্র একসাথে চলতেছে, এইভাবে চিন্তা করবো যে 2 চক্র একসাথে চলতেছে, উড়াধুরা সালোক সংশ্লেষণ হবে, এই কারণে এদের সালোক সংশ্লেষণের হারটা বেশি। C3 তে দেখো, C3 তে কিন্তু আমার শুধুমাত্র C3 চক্রটাই হয়, যেহেতু এখানে শুধুমাত্র একটা চক্র হইতেছে, তাই এখানে কি হচ্ছে বলতো ভাই, সালোক সংশ্লেষণের হারটা তুলনামূলকভাবে একটু কি হবে ভাই বলতো, একটু হচ্ছে আমাদের কম হবে, ঠিক আছে। এইভাবে একটু মাথায় রাখবা। তারপর বলতো এখানে বলো C3 আর C4 এর কথা যদি চিন্তা করি, কে ধনী কে গরিব, আমাদের C3 হয়েছে গরিব, যেহেতু তার কি সালোক সংশ্লেষণের হার কম। C4 দেখো সালোক সংশ্লেষণের হার বেশি, তাহলে সে হইতেছে ধনী। ওকে, এখন তুমি যদি চিন্তা করে দেখো, তোমার চিন্তা করলে তুমি চিন্তা করে দেখো যে পৃথিবীর ধনী মানুষ বেশি না গরিব মানুষ বেশি, কে বেশি বলতো, তো আমাদের ধনী মানুষ, হ্যাঁ ধনী মানুষ বেশি না, গরিব মানুষ হচ্ছে বেশি, পৃথিবীতে গরিব মানুষ বেশি, ধনী মানুষ হচ্ছে কম। তাহলে তুমি দেখো তো যে C4 ধনী না, তুমি হইতেছে মাথায় রাখবা আমাদের চারপাশে কিন্তু C4 উদ্ভিদের সংখ্যা কম, ঠিক আছে। আমাদের হচ্ছে চারপাশে C3 উদ্ভিদের সংখ্যা, যে চারপাশে যেরকম গরিব মানুষ বেশি, তুমিও গরিব আমিও গরিব, ঠিক আছে। তাহলে দেখো আমাদের মতো গরিব মানুষ আছে চারপাশে, তো এই চারপাশে যেহেতু গরিব মানুষের সংখ্যা বেশি, তাহলে হচ্ছে C3 উদ্ভিদের চারপাশে বেশি, যে আম জাম কলা লিচু যা আছে সব হচ্ছে কি হবে বলতো, সব হয়ে যাচ্ছে আমাদের C3 হয়ে যাবে। আচ্ছা আর এই পাশে চলে আসে C4 এ, তাহলে তুমি কি পাবা, এই যে ভুট্টা, আখ, মুথা ঘাস, অ্যামারনেথাস, এগুলো হলো কি, এগুলো হচ্ছে আমাদের C4 চক্র। ওকে, তাহলে দেখো বললাম মানে এইভাবে কিন্তু আমরা ইজিলি C3 চক্র C4 চক্রের তুলনাটা করতে পারি। এইটা কিন্তু পরীক্ষাতে আসে যে তুলনাটা হইতেছে লিখো, ঠিক আছে। তোমাদের বইয়ে তুলনা করে দেয়া নাই, আমরা এখানে স্লাইডে তুলনা করে দিচ্ছি, তুলনা করে পড়বা, দেখবো হচ্ছে বেশি মনে থাকবে। ওকে, আচ্ছা তাইলে চলো আমরা চলে যাই সালোক সংশ্লেষণের এখন প্রভাবকে চলে যাই। সালোক সংশ্লেষণের প্রভাবকে যদি আসো, তাহলে চলে আসি খুবই ইম্পর্টেন্ট প্রভাবের একটা হলো কিভাবে বলতো, একটা হচ্ছে আলো, একটা হলো কিভাবে বলো আলো। আলোর ক্ষেত্রে বলতো আলো সালোক সংশ্লেষণে কি কি কাজ করে, সে হইতেছে ফার্স্ট কথা হচ্ছে শক্তি যোগান দেয়। সেকেন্ড কথা হইতেছে আলো কি করে বলতো, ক্লোরোফিল তৈরি করে। আলো না থাকলে কি হয় না বলতো, ক্লোরোফিল তৈরি হয় না। থার্ড কথা হইতেছে আলোর উপস্থিতি কি হয় বলতো,
পত্ররন্ধ্র খুলে যায়, আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খুলে যায়। এবং দেখো, তোমার সালোক সংশ্লেষণের জন্য শক্তি দরকার, কে দিতেছে? আলো শক্তি দেয়। সালোক সংশ্লেষণ হওয়ার জন্য ক্লোরোফিল দরকার, আলো ক্লোরোফিলও তৈরি করে। সালোক সংশ্লেষণ হওয়ার জন্য কার্বন ডাই অক্সাইড বাইরে থেকে ঢোকা লাগবে, তাই পত্ররন্ধ্র খোলা লাগে, পত্ররন্ধ্র কে খুলে দেয়? আলো খুলে দেয়। তাইলে দেখো আমার আলোর গুরুত্ব কি? অপরিসীম। তাহলে আলো কিন্তু লাগবে, আলো বাড়লে সালোক সংশ্লেষণের হার বাড়বে, আলো কমে গেলে সালোক সংশ্লেষণের হার কমে যাবে। তাহলে কোন আলোতে সালোক সংশ্লেষণের হারটা ভালো হয়? সালোক সংশ্লেষণের হার ভালো হয় 400 থেকে 480 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ও 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সালোক সংশ্লেষণটা ভালো হয়। আর যদি রঙের কথা চিন্তা করি, তাহলে মাথায় রাখা লাগবে আর কি, এটা সেটা হলো যে বেনি কলা। ঠিক আছে, এই বেনি কলা, বে থেকে কি বলতো? বেগুনি। বে থেকে হলো বেগুনি, তারপর নি থেকে হবে নীল, ক থেকে হয়েছে কি বলতো ভাইয়া? কমলা, লা থেকে হয়েছে কি ভাইয়া বলতো? হচ্ছে লাল। তাহলে এই আলোগুলাতে, এই বর্ণের আলোগুলোতে সালোক সংশ্লেষণের হারটা একটু বেশি হবে, সালোক সংশ্লেষণের হার বেশি হয়। ওকে, কার্বন ডাইঅক্সাইডের কথা চিন্তা করো, সালোক সংশ্লেষণের জন্য কি লাগে? চলো আমরা এখানে হচ্ছে বিক্রিয়াটা লিখি। বিক্রিয়াটা কি ছিল? যে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, তারপর কি উপরে থাকবে আলো, নিচে কি থাকবে? ক্লোরোফিল। আলো, নিচে থাকবে হচ্ছে ক্লোরোফিল, উৎপন্ন হবে কি বলতো? শর্করা C6H12 O6, আর কি উৎপন্ন হবে বলতো ভাইয়া? অক্সিজেন তৈরি হবে। এখন তাহলে দেখো, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি এই বিক্রিয়াতে বিক্রিয়ক। তুমি যদি বিক্রিয়াতে বিক্রিয়কের পরিমাণটা বাড়াও, তাহলে আমার কিন্তু বিক্রিয়ার হারটা অবশ্যই বেড়ে যাবে। বিক্রিয়াতে বিক্রিয়কের পরিমাণ বাড়লে বিক্রিয়ার হারটা অবশ্যই হচ্ছে বেড়ে যাবে। তাহলে এখানে দেখো কার্বন ডাইঅক্সাইডের হার পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণের হারটাও বেড়ে যাবে। আচ্ছা, এরপরে চলে আসো কোথায়? তুমি চলে আসো হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রার ক্ষেত্রে মাথায় রাখা লাগবে পোলাপান ব্যাপারটা, তাপমাত্রার ক্ষেত্রে ব্যাপারটা হয়ে গেছে অনেকটা এরকম। আমার এই সাইডে যদি হচ্ছে আমি কি ধরি? সালোক সংশ্লেষণের হার ধরে নেই। আর এই সাইডে যদি হচ্ছে আমরা তাপমাত্রা ধরে নেই, তাপমাত্রা যদি হচ্ছে ধরে নেই, তাহলে তুমি মাথায় রাখবা, যখন তাপমাত্রাটা হয়ে যায় হচ্ছে জিরো, যখন তাপমাত্রাটা হয়ে যায় জিরো, তখন সালোক সংশ্লেষণের পরিমাণটাও থাকে হইতেছে জিরো। আর ওর তাপমাত্রা বাড়তে থাকে, সালোক সংশ্লেষণ বাড়তে থাকে, এবং একটা পর্যায়ে গিয়ে সালোক সংশ্লেষণের হার সর্বোচ্চ হয়ে যায়। এরপর হচ্ছে তাপমাত্রাও কমতে যতই তুমি বাড়ো, সালোক সংশ্লেষণ হারটা কমতে থাকে। এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস আর 45 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা, 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা, দুই ক্ষেত্রে কি হয়? সালোক সংশ্লেষণের হার হয়ে যায় শূন্য, জিরো। ওকে, 0 ডিগ্রি থেকে তাহলে আমার সালোক সংশ্লেষণ চলবে কতটুকু থেকে কতটুকু? 0 থেকে 45 ডিগ্রি পর্যন্ত সালোক সংশ্লেষণটা চলবে। আচ্ছা, তারপরে তুমি চিন্তা করে দেখো, এইখানে তুমি তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা সর্বোচ্চ একটা সালোক সংশ্লেষণের হার আছে। ওইটা কত থেকে কত তাপমাত্রায় চলে বলো তো? ওইটা চলে হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস থেকে, ওইটা চলবে হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি সেলসিয়াস বলো তো? 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত। ওকে, 22 থেকে হচ্ছে 22 থেকে 45 না, 22 থেকে হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত ওটা চলবে। 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত। ওকে, তাপমাত্রা থেকে এটা আমরা জেনে নিলাম। পানি, সালোক সংশ্লেষণের জন্য কি লাগে ভাইয়া? অবশ্যই পানি লাগবে, এটাও বিক্রিয়ক। তাহলে তুমি যদি কি করো, পানির পরিমাণ যদি হচ্ছে বাড়ায় দাও, সালোক সংশ্লেষণের হারটাও কি হয়ে যাবে? বেড়ে যাবে। আচ্ছা, অক্সিজেনের কথা চলে আসো। অক্সিজেন কি সালোক সংশ্লেষণের এখানে উৎপাদ? তাহলে অক্সিজেনের পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণের হার কি হবে বলতো ভাইয়া? কমে যাবে। আচ্ছা, খনিজ এবং রাসায়নিক পদার্থ, বিভিন্ন টাইপের হইতেছে খনিজ এবং রাসায়নিক পদার্থ সালোক সংশ্লেষণকে হইতেছে কি করে বলতো? সালোক সংশ্লেষণে ভূমিকা রাখে। যেমন বাতাসে যদি কি থাকে? বাতাসে যদি ওই যে ক্লোরোফর্ম থাকে, ঠিক আছে, ক্লোরোফর্ম থাকে, বাতাসে যদি হচ্ছে হাইড্রোজেন সালফাইড থাকে, বাতাসে যদি হচ্ছে মিথেন গ্যাস থাকে, এই সকল গ্যাস থাকলে কি হবে? সালোক সংশ্লেষণের হারটা কমে যায়। এগুলো হচ্ছে রাসায়নিক দূষিত পদার্থ, সালোক সংশ্লেষণের হারগুলোকে তারা কমায় দেয়। ওকে, আচ্ছা, সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাব গেলে এরপরে আমরা চলে আসি কোথায়? সালোক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবকে। আচ্ছা, অভ্যন্তরীণ প্রভাবকে যদি তুমি আসো, ফার্স্ট এখানে কি আসতেছে দেখো, আমরা এখান থেকে কি দেখবো? ক্লোরোফিলটা। আচ্ছা, অভ্যন্তরীণ প্রভাবকে দেখো, ক্লোরোফিলের কথা তোমাদের মাথায় রাখলে চিন্তা করা লাগবে, যেটা সেটা হইলো ক্লোরোফিল কি করতেছে? সূর্যের আলোটাকে সে হচ্ছে রিসিভ করতেছে। ক্লোরোফিল কি করছে? সূর্যের আলোটাকে রিসিভ করতেছে। তাই তোমার ক্লোরোফিলের সংখ্যা যত বেশি হবে, আমার কিন্তু হচ্ছে কি সালোক সংশ্লেষণের হারটাও কি হবে? তত বেশি হবে। আচ্ছা, তারপরে তুমি এখান থেকে চলো, তবে ভালো কথা, ক্লোরোফিল যদি খুব বেশি হয়ে যায়, ক্লোরোফিলের পরিমাণ ধরো খুব বেশি হয়ে গেল, তখন যেটা হবে, তোমার হচ্ছে সালোক সংশ্লেষণের হারটা কমে যায়। কারণ তোমার তখন যেটা হয়, যে পরিমাণে ক্লোরোফিলটা বাড়ছে, সেই অনুসারে দেখা যায় কি থাকে না, সেই অনুসারে দেখা যায় তোমার ওই এনজাইম থাকে না। সালোক সংশ্লেষণ হওয়ার জন্য তোমার এনজাইম লাগবে, ওই এনজাইম গুলো দেখা যায় পর্যাপ্ত পরিমাণে থাকে না। তো তখন দেখা যায় কি হয় বলতো? বিক্রিয়ার হারটা অটোমেটিক্যালি হচ্ছে আমাদের কমে যায় আর কি। ঠিক আছে, পাতার বয়স ও সংখ্যা, তাহলে মাথায় রাখবা আমাদের, তুমি বলতো এই যে সালোক সংশ্লেষণ করতেছে, এটা হচ্ছে বলতো হচ্ছে কাজ হইতেছে না এখানে। কাজ কি বাচ্চারা করতে পারে বেশি? বাচ্চারাও করতে পারে না, বড়রা মানে একদম বুড়া মানুষরা করতে পারে বেশি? বুড়া মানুষরা করতে পারে না। কে করতে পারে? যারা মাঝামাঝি বয়স আছে, মধ্যবয়স্ক যারা আছে তারা। তাহলে মাথায় রাখবা, এই যে পাতার বয়সের সংখ্যা কোন বয়সী পাতাতে বেশি হবে? আমাদের হইতেছে
মধ্যবয়স্ক পাতাতে, ঠিক আছে, যে মাঝারি বয়স্ক যে পাতাগুলো আছে ওইগুলাতে আমাদের সালোক সংশ্লেষণের হারটা বেশি হবে। কারণ কি? কারণ হচ্ছে কচি পাতাতেও ক্লোরোপ্লাস্টের সংখ্যা কম থাকে, আমার হচ্ছে বুড়া পাতাতেও কি থাকে, তোমার ক্লোরোপ্লাস্টের সংখ্যা কম থাকে, মাঝামাঝি পাতাতে ক্লোরোপ্লাস্টের সংখ্যাটা বেশি থাকে। তাহলে পাতার বয়সের সংখ্যা এখানে একটা ভূমিকা রাখতে চাচ্ছে। তারপরে তুমি এখানে দেখো শর্করার পরিমাণ। আচ্ছা, শর্করার পরিমাণ দেখো তো পোলাপান, আমরা যদি এখানে যে চিন্তা করে দেখি, এখানে শর্করাটা কি? উৎপাদ না? তাহলে শর্করার পরিমাণটা যদি হইতেছে বেড়ে যায়, সালোক সংশ্লেষণের হার কমে যাবে। শর্করার পরিমাণ কমে গেলে সালোক সংশ্লেষণের হারটা বেড়ে যাবে। এবং নর্মালি যেটা হয় বিকালের দিকে, দুপুরের পরে বিকালের দিকে কি হয়, পাতাতে হইতেছে তোমার শর্করাটা জমা হয়, পাতা থেকে শর্করাটা অন্য কোথাও যাইতে পারে না। তো পাতা যখন শর্করা জমা হইতে থাকে তখন কি পাতাতে শর্করার পরিমাণটা বেড়ে গেল, তখন কি হয় তোমার ওই টাইমে সালোক সংশ্লেষণের হারটা কিছুটা কমে যায়। ওকে, চলে আসে হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম দেখা যায় সালোক সংশ্লেষণের হারটা যদি পটাশিয়াম না থাকে কমে যায়। তো পটাশিয়ামের একটা ভূমিকা থাকে। আর বিভিন্ন এনজাইম, তো যেটা বললাম সালোক সংশ্লেষণের জন্য বিভিন্ন এনজাইম দরকার, এগুলা কি করে ভাই বলতো, তোমার হচ্ছে সালোক সংশ্লেষণকে হচ্ছে প্রভাবিত করতেছে। ঠিক আছে, আচ্ছা এখন চলো আমরা চলে যাই সালোক সংশ্লেষণের গুরুত্ব। এটা হইতেছে বলতো গুরুত্ব কি? সালোক সংশ্লেষণের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, সালোক সংশ্লেষণের গুরুত্ব হচ্ছে অপরিসীম। আচ্ছা, মাথায় রাখবে পোলাপান, এই কোয়েশ্চেনটার গুরুত্ব কিন্তু অপরিসীম, তুমি মোটামুটি শিওর থাকো। এই চ্যাপ্টার থেকে যদি সৃজনশীল হয়, তুমি দেখবা 90% ক্ষেত্রে গতে বা ঘতে, সরি গতে না, ঘতে, ঘতে হয়ে যাচ্ছে হয় সালোক সংশ্লেষণের গুরুত্বটা দিবে, অথবা তোমাকে শ্বসনের গুরুত্বটা দিবে, অথবা দুইটার গুরুত্ব তুলনা করতে বলবে। গুরুত্ব আসবে, তোমরা এখন এখানে প্রবলেম যেটা হইলো, তোমরা গুরুত্বটা ভালো করে পড়ো না। তোমরা মনে করো সালোক সংশ্লেষণের গুরুত্ব অপরিসীম, লিখা দিমু, ঠিক আছে, প্রচুর এইটা করে, অক্সিজেন পাই, খাবার পাই, হ্যান পাই, তেন পাই। দেখো তোমাদের বই কিন্তু সুন্দর করে অ্যান্সারটা লিখা আছে, তো তোমরা যদি কয়েকবার পড়ো তোমাদের অ্যান্সারটা কিন্তু খুব ভালো হয়। আমরা না, যে কোনো টিচারই যখন তোমার খাতাটা পড়বে, টিচার কিন্তু খাতা পড়ে এটা বুঝতে পারে, বুঝলা, একজন স্টুডেন্ট পইরা লিখছে নাকি না পইরা লিখছে। একজন স্টুডেন্ট হইতেছে বুঝছে কিন্তু লিখতে পারে না, এটাও আমরা খাতা দেখে হচ্ছে বুঝতে পারি যে সে জিনিসটা বুঝছে কিন্তু এখানে খাতাতে এক্সপ্রেস করতে পারে নাই, আমাকে বুঝাইতে পারে নাই। ঠিক আছে, তো এটা হচ্ছে একটু মাথায় রাখবা। টিচার এখন দেখো তোমার সাথে কিন্তু এই যে পরীক্ষাতে যে দিবা, এসএসসি পরীক্ষা দিবা, তোমার টিচার চিনবে, যে টিচার তোমার খাতা দেখবে সে তো তোমার চিনবে না। তাহলে দেখো টিচারের সাথে তোমার কমিউনিকেট করার একটা মাত্র ওই হইতেছে খাতা, একটা মাত্র ওই আছে, সেটা হলো হচ্ছে খাতা। ঠিক আছে, তো এই জন্য আবার দেখা যায় যে কমিউনিকেট করার ওই একটা হলো খাতা। এরপরে দেখা যায় অনেকে খাতার মধ্যে লিখে দেওয়া আর কি, যে স্যার ঠিক আছে আমার তো হইতেছে অনেক সমস্যা, আমি যদি হইতেছে এইবার এসএসসি তে জিপিএ 5 না পাই, আপনার ছেলেরা লিখে আর কি যে আমার বাবা কি করছে, বলছে আমার রিক্সা কিনে দিবে, আমার হচ্ছে একটা দোকান কিনে আমার হচ্ছে দোকানে বসায় দিবে, আমি সারাদিন দোকানদারি করব, এরকম হইতেছে, আমার আর পড়াশোনা করাবে না, আমার হচ্ছে একটু পাস করায় দেন, এরকম হচ্ছে অনেকে খাতা লাস্টে লিটারালি লিখে রাখে। অনেক মেয়েরা আর কি লিখেছে আমার হচ্ছে বিয়ে দিয়ে দিবে, ঠিক আছে, তাহলে আমার হইতেছে স্যার বাঁচান, আমার একটু পাস করায় দেন, একটু জিপিএ 5টা দিয়ে দেন। পাশের কথা মানুষ আর মনে হয় এখন বলে না, এখন বলে যে স্যার জিপিএ 5টা আমাকে দিয়েন। কারণ জিপিএ 5 না পাইলে এখন মানুষ হচ্ছে টেনশনে থাকে, পাশের টেনশন তো অনেক আগেই বাদ। তো পোলাপান এখন এখানে দেখো কাহিনী যেটা হইতেছে, কমিউনিকেট করা মানে ওইটা না, কমিউনিকেট করা মানে দেখো টিচারের সাথে তুমি যদি হচ্ছে সুন্দর করে তোমার অ্যান্সার গুলো লিখতে পারো, টিচার কিন্তু হচ্ছে ইমপ্রেসড হয়ে যায়। তোমার যদি হচ্ছে সুন্দর প্যাটার্নে তুমি যদি অ্যান্সার গুলো লিখো, টিচার কি হয়ে যাবে বলতো, ইমপ্রেসড হয়ে যাবে, তোমাকে কিন্তু টিচার তখন হচ্ছে ফুল মার্কস হচ্ছে দিবে। ইভেন হচ্ছে শুরুর দিকের অ্যান্সার গুলো যদি তুমি ঠিকঠাক ভাবে লিখো, পরে যদি একটা অ্যান্সার তুমি ঠিকভাবে নাও লিখতে পারো, টিচার হচ্ছে বুঝে যে মেয়েটা হয়তো কোনো একটা প্রবলেমে পড়ছিল বা কোনো কিছু হইতেছে একটু ঝামেলায় পড়ছিল, ওইখানে টিচার টিচার কিন্তু পার্সিয়ালিটি করে যে হচ্ছে আচ্ছা দিয়ে দেই, আগের গুলো যেহেতু লিখছে বা ছেলেটা যেহেতু হচ্ছে আগের গুলো ভালো লিখছে, তাহলে ওই ওই ওইখানে হচ্ছে ছেলেটাকে হচ্ছে নাম্বারটা দিয়ে দেয়। ঠিক আছে, ও ও হয়তো কোনো প্রবলেমের জন্য লিখতে পারে, তো স্যার দেখা যায় ছেলেটাকে একটু নাম্বারটা হচ্ছে দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পোলাপান একটু মাথায় রাখবা, এই ব্যাপারটা হচ্ছে একটু হচ্ছে মাথায় রাখবা, যে টিচারের সাথে যেহেতু তোমার কমিউনিকেট করার একটা মাত্র হচ্ছে খাতা, তোমার প্রেজেন্টেশনটা যেন খুবই সুন্দর হয়, খুবই সুন্দর হয়। এখন এইখানে আবার এই প্রেজেন্টেশন সুন্দর করার আবার কথা বলতে গেলে দেখা যায় তোমরা আরেকটা প্যাচ লাগাও, তোমাদের এই আরেক জিনিস দেখলে প্রচুর বিরক্তিকর লাগে। তোমরা মনে করো প্রেজেন্টেশন সুন্দর মানে হচ্ছে সাহিত্য লিখবো, যে হচ্ছে কি ধরো তোমারে বলা লাগবে, যেমন হচ্ছে অনেকে এই কাজটা করে পরীক্ষার মধ্যে আসে, আলোক নির্ভর পর্যায় সম্পর্কে লিখো, আলোক নিরপেক্ষ পর্যায় সম্পর্কে লিখো, বা C3 চক্র C4 সম্পর্কে লিখো, বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পর্কে লিখো। তোমরা শুরু করো কি দিয়ে, বা ধরো এরকম আর কি থাকবে যে উপরে এমন কিছু থাকবে যে এ, এ দিয়ে কি বুঝাইতেছে, উপরে এমন কিছু কথাবার্তা লেখা যে এ দিয়ে বোঝাচ্ছে আলোক নির্ভর পর্যায়। ঠিক আছে, তো তোমার হইতেছে তুমি সৃজনশীলে শুরু করবে কি দিয়ে, শুরু করবে হইতেছে যে উদ্দীপকে এ হলো আলোক নির্ভর পর্যায়, আলোক নির্ভর পর্যায়ে এই হয়, বাকিগুলো লিখবা, তোমার কিন্তু অ্যান্সার শেষ। এরপরে তুমি হচ্ছে আজগুবি টাজগুবি লিখলে এটা তোমার ব্যাপার, ওইটা হচ্ছে অন্য কথা। তোমরা যেটা করো অ্যান্সার শুরু করো আমাদের
জীবনের জন্য, মানব জাতির জন্য সালোক সংশ্লেষণের গুরুত্ব অপরিসীম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া, এটা ছাড়া আমরা বাঁচতে পারতাম না। এবং উদ্দীপকের এ হলো ওই সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ে। মানে তখন প্রচুর মেজাজ খারাপ হয়। তুমি ডিরেক্টলি ফার্স্ট ডিরেক্ট বলে দিবা যে এ হইতেছে এটা। তুমি কিন্তু এখানে বাংলা রচনা লিখতেছে না যে ভূমিকা লিখবা, স্যারকে তোমার কথার মাধুর্য দিয়ে, তোমার হইতেছে ভাষার মাধুর্য দিয়ে তুমি হচ্ছে একদম মুগ্ধ করে দিবা, ঠিক আছে? এইটার এখানে দরকার নেই। তুমি হইতেছে আগে টু দ্য পয়েন্ট অ্যান্সার করো, তারপরে হইতেছে লাস্টের দিকে স্যারের জন্য হইতেছে সুন্দর সুন্দর হইতেছে বাংলা ভাষার ওয়ার্ড ইউজ করে সুন্দর সুন্দর সেন্টেন্স লিখো, অপরিসীম, ঠিক আছে? এই টাইপ জিনিসপত্র লিখো, সমস্যা নাই। ওকে, তো ফার্স্টে এরকম করলে টিচার যেটা মনে করে যে তুমি হয়তো হয়তো ভালো করে পড়ো নাই, তুমি হয়তো সেই জন্য টিচারকে ঘুরে ফিরে অন্যদিকে নিয়ে যেতে চাইতেছো, এরকম একটা টেন্ডেন্সি থাকে। তো বললাম যেগুলা বললাম খাতা লেখার সময় কিন্তু এই ব্যাপারগুলো ইয়া করবা। আর যেটা করবা, উদ্ভাসের পরীক্ষা সবাই নিয়মিত দিবা, কারণ দেখবে উদ্ভাসে কিন্তু তোমাদের খাতাগুলোর মধ্যে একদম কিন্তু হচ্ছে কমেন্ট লিখে দেয় যে তুমি কোন কোন জায়গায় কি কি ভুল করছো, ঠিক আছে? এই কমেন্ট গুলা কিন্তু দেখো। আর এই কাজ কিন্তু করো না যে পরীক্ষা দিলাম, খাতা ব্যাগের ভিতরে যে ঢুকাইছি, ঠিক আছে, এসএসসির পরে আমি ব্যাগ খুলবো, খুলে চোখ বন্ধ করে বেঁচে দিব, খাতা দেখবেও না জীবন, এটা কিন্তু কখনো করবে না। তারা চেক করবা এমসিকিউ এর, দেখবে তোমাদের যে সলভ শিট দেওয়া হবে যে তোমার কোন কোন জায়গায় ভুল হয়েছে, ওইগুলোও চেক করবা। কারণ তোমার হইতেছে যে ভুলগুলা হয়েছে না, তুমি যদি একবার হচ্ছে দেখো যে এই এমসিকিউ গুলো তুমি ভুল করছো, সৃজনশীলের এই জায়গাটাতে তুমি এই ওয়ার্ডটা লিখো নাই দেখে তোমার নাম্বারটা কেটে দিয়েছে, এই ভুলগুলো তুমি জীবনেও হইতেছে আর হচ্ছে পরবর্তী পরীক্ষাতে ভুল করবে না। দেখবো হইতেছে এই পড়ার সময় ওই ওয়ার্ড গুলা দেখলে, ইনফরমেশন গুলা দেখলে কলেজের মধ্যে জ্বলবে যে এই ভুলটা তো করছিলাম, তো যেটার মধ্যে তোমার জ্বলে নিয়ে আসো ওটা তুমি ভুল করবে না। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখো, কোয়েশ্চেন কিন্তু অবশ্যই সলভ করবা। আচ্ছা পোলাপান, তাইলে দেখো যেটা বলতেছিলাম, গুরুত্ব অপরিসীম। তাহলে দেখো কি তৈরি করে, খাবার তৈরি করে, অক্সিজেনের পরিমাণ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণের ভারসাম্য বজায় রাখে, বায়ুমণ্ডল কিভাবে স্বাভাবিক রাখে, অন্ন বস্ত্র শিল্প সাপ্লাই দেয়, পৃথিবীকে বসবাস রাখছে, এইগুলো। এখন বললাম দেখো এই যে সালোক সংশ্লেষণের গুরুত্ব, শ্বসনের গুরুত্ব, এগুলো কিন্তু তোমাদের বইয়ে ডিরেক্ট হচ্ছে কি করছে জানো, এরকম বিশাল বড় প্যারা করে লিখে দিচ্ছে, ঠিক আছে? এরকম প্যারা করে লিখো না, গুরুত্বগুলোকে যদি যদি তুমি পয়েন্ট করে লিখতে পারো, জিনিসগুলো একটু বেশি সুন্দর দেখায়, ঠিক আছে? তো চেষ্টা করো এরকম করে অনেকগুলো পয়েন্ট করে, পয়েন্টের মধ্যে আকারে আকারে লিখতে, দরকার পড়লে একটা পয়েন্ট লিখে আর একটু তুমি হচ্ছে একটু বড় করে একটা পয়েন্টের ডিসক্রিপশন লিখো। ওকে, এরকম এক লাইনে পয়েন্ট না লিখে লিখতে হইতেছে কি যে খাদ্য, উদ্ভিদ প্রাণী খাদ্য তৈরি, তারপর হচ্ছে কোলন দিলা, কোলন দিয়ে হচ্ছে সেটা ডিটেলস হচ্ছে 3-4 লাইন লিখো, তোমার অ্যান্সার অনেক বড় হবে। কিন্তু যেটা বললাম আর কি, পয়েন্ট গুলো লিখলে টিচারের চোখে একদম টু দা, একদম হচ্ছে চোখের মধ্যে ঝিলমিল ঝিলমিল করবে যে এখানে কি এই ছেলে তার উত্তরের সপক্ষে এই পয়েন্টে কথা বলছে, তাহলে তার যুক্তি ঠিক আছে, আমি তাকে নাম্বার দিব। কথা বুঝতে পারতেছি? আর তুমি যদি এরকম তোমার লেটা মাইরা হইতেছে লিখতে থাকো যে এক মাথা থেকে আরেক মাথার মধ্যে লিখে যাবো লিখে যাবো, টিচারের চোখে তো হচ্ছে এটা ধরা পড়বেই না যে কোন জায়গাতে তুমি কোন গুরুত্বপূর্ণ কথা লিখছো। তো এই গুরুত্বপূর্ণ কথাকে হেডিং অনুসারে দিয়ে হচ্ছে লিখবা, দেখবা খুবই সুন্দর হয় বিষয়টা। ওকে, টিচারের জন্য খাতা দেখাটা ইজি, এবং টিচার কিন্তু খুবই মানে খুশি থাকে, বুঝলা? আমরা যখন হইতেছে একটা খাতা দেখা শুরু করি, বা একজন টিচার যখন একটা খাতা দেখা শুরু করে, সেটা ধরো উদ্দেশ্যের টিচারই হোক, বা ধরো হচ্ছে ইয়ার কথা বলো তুমি হচ্ছে এই তোমাদের স্কুল কলেজের টিচারই হোক, টিচারদের কিন্তু এক্সপেকটেশন কম থাকে। আমি খাতার মধ্যে আমার কলম কম লাগাবো, যত কম লাগাবো, আমি জাস্ট হচ্ছে রিডিং করে পড়ে যাবো, জাস্ট 3-4, 1-2-3-4 করে হচ্ছে দিয়ে যাবো, এইরকম একটা হচ্ছে আমরা চাই যে দিলাম আমার হচ্ছে কষ্ট কম হইলো। কিন্তু তোমরা দেখা যায় এমন সব উত্তর উত্তর লিখে রাখো, দেখা যায় মেজাজ টেজাজ প্রচুর খারাপ হয়ে যায় আর কি, ঠিক আছে? তো টিচারদের মেজাজ যেন খারাপ না হয়, এদিকে খেয়াল রাখবা। আচ্ছা চলো আমরা এখানে কোয়েশ্চেন সলভ করি। সালোক সংশ্লেষণের জন্য উপযুক্ত তাপমাত্রা কোনটা? 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা কোনটিতে সৌরশক্তি স্থিতিশক্তি রূপে জমা থাকে? এই যে দেখো এটা হচ্ছে শ্বেতসার বা শর্করাতে সৌরশক্তি স্থিতিশক্তি রূপে হচ্ছে জমা থাকে। আচ্ছা কোন উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কোন উদ্ভিদে? দেখো তো, তাহলে চার মানে হচ্ছে সিফোর উদ্ভিদ। সিফোর উদ্ভিদে কি আছে দেখো তো, এই যে দেখো হচ্ছে আখ, আখ হলো সিফোর উদ্ভিদ। ওকে, আচ্ছা তারপরে চলে আসি ব্ল্যাকম্যান কত সালে সালোক সংশ্লেষণকে দুইটা প্রক্রিয়াকে পর্যায়ে ভাগ করছে? 1905 সালে। এই সালটা যেন কেন জানি তোমাদের পরীক্ষা দেয়, এটা কিন্তু হচ্ছে পড়ে রাখো। ওকে, আচ্ছা বলছে জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার বেশি, কেন বেশি বলতো? কারণ আমাদের বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কত, 0.03%। আর পানিতে কার্বন ডাই অক্সাইডের হচ্ছে ঘনত্ব আমার হচ্ছে ঘনমাত্রা হলো কত বলতো, ঘনত্ব হলো 0.3%। যেহেতু পানিতে কার্বন ডাই অক্সাইড বেশি, তাইলে ঠিক আছে, এই কারণে কি হয়, সালোক সংশ্লেষণ বেশি হয়। আবার দেখো উদ্ভিদ বা যারা হচ্ছে মাটিতে আছে তারা কি করে, তারা হচ্ছে জাস্ট পাতা দিয়ে কার্বন ডাই অক্সাইডকে হচ্ছে নিতে পারে, শোষণ করতে পারে। আর এরা কি করতে পারে বলতো, এরা কিন্তু হইতেছে তাদের পুরো দেহ দিয়ে কার্বন ডাই অক্সাইডটাকে শোষণ করে নিতে পারবে। তাহলে এখানে কত আছে দেখো তো, 0. এই যে এই দুইটা কারণে। তারপরে দেখো তো কার্বন ডাই অক্সাইড আর পানির অক্সিজেনের পরিমাণকে সমান, জলজ উদ্ভিদের সমান না তো। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি, 1 আর 2। ওকে, চলে আসার পরে কোয়েশ্চনে, কোনটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার বাহ্যিক প্রভাব? বলতো কোনটা বাইরে থেকে প্রভাবিত করে? দেখো তো
শর্করা তো তৈরি হয় ভিতরে থাকে, পটাশিয়ামও ভিতরে থাকে, এনজাইমও ভিতরে থাকে, বাইরে কি থাকে বলতো? অক্সিজেন। অক্সিজেনটা বাইরে থাকে না? বাইরে যদি অক্সিজেনের ঘনমাত্রা বেশি হয় আমার সালোক সংশ্লেষণের তখন কি করে না, অক্সিজেন তৈরি করে না। এই সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদের তখন কি তৈরি করে না, অক্সিজেন তৈরি করে না। ওকে, আচ্ছা, এরপরে চলে আসি এই যে পানি বিয়োজিত হয়ে উৎপন্ন হয়। দেখো তো পানি বিয়োজিত হয়ে কি উৎপন্ন হয়? আমরা কিন্তু দেখছিলাম যে কি H2O ভেঙে তৈরি হয় কি দুইটা হাইড্রোজেন আয়ন, তারপর হইতেছে দুইটা ইলেকট্রন, আর কি হয়ে যায় বলতো? হাফ অণু অক্সিজেন তৈরি হয়। তাহলে দেখো ইলেকট্রন উৎপন্ন হয় কিন্তু হাইড্রোজেন তৈরি হয় নাকি হাইড্রোজেন আয়ন তৈরি হয়েছিল? হাইড্রোজেন আয়ন, কিন্তু তার মানে কিন্তু কি হাইড্রোজেন গ্যাস কিন্তু তৈরি হবে না, আয়ন তৈরি হবে। আর কি হবে? অক্সিজেন গ্যাসটা তৈরি হবে। তাহলে কারেক্ট অ্যান্সার কি বলতো? কারেক্ট অ্যান্সার হলো 1 আর 3। ওকে, আচ্ছা, চলে আসি আলোক নিরপেক্ষ পর্যায়ে নিচের কোনটি বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়? আচ্ছা, আলোক নিরপেক্ষ পর্যায়ে কোনটি বিচলিত কার্বন, বলতো কোনটার বিচরণ আমরা দেখছিলাম? কার্বন ডাইঅক্সাইডের বিচরণ দেখছিলাম, এই যে দেখছো তুমি। দেখো তাহলে আমরা কিন্তু বুঝে বুঝে কিন্তু দেখো পড়তেছি, বুঝে বুঝে পড়লে দেখবে এরকম সবগুলো এমসিকিউ সলভ করে অনেক মজা পাবা। তো চলে আসি, পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? 0.3%, আমরা অলরেডি এটা বলে ফেলছি। নিচের কোনটি C3 উদ্ভিদ? আখ, ভুট্টা, মুথাগা, সেগুলো হলো C4। তাহলে হচ্ছে ধান, এটাই তো মাথায় রেখে বললাম। দেখা যায় ভুট্টা মনে করে, অনেকে মনে করে ধানও বোধহয় হচ্ছে কি C4, ধান কিন্তু C4 না, ধান কি বলতো? C3। ওকে, আচ্ছা, চলে আসি অ্যাডেনোসিন। অ্যাডেনোসিনের সাথে আমরা কি অ্যাড করবো? ফসফেট অ্যাড করবো। অ্যাডেনোসিনের সাথে ফসফেট অ্যাড করলে কি হয়ে যাচ্ছে বলতো? আমরা কি দেখছিলাম? আমরা দেখছিলাম হচ্ছে, আচ্ছা, ফার্স্ট অ্যাডেনোসিন মনোফসফেট হয়েছিল। মনোফসফেট হওয়ার পরে আমরা কি দেখছিলাম? আরো একটা ফসফেট অ্যাড করছিলাম, পরে কি অ্যাডেনোসিন ডাইফসফেট হয়েছিল। অ্যাডেনোসিন ডাইফসফেটের সাথে আরেকটা ফসফেট অ্যাড করলে কি হয়েছিল বলতো? অ্যাডেনোসিন হচ্ছে আমাদের ট্রাইফসফেট হয়েছিল। ওকে, বলছে উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়ার প্রথম ধাপে কয়টি ফসফেট অংশগ্রহণ করবে? এখন দেখো এইখানে কি দেওয়া আছে? একটা অ্যাডেনোসিন, এই যে অ্যাডেনোসিন ডাইফসফেট। তাহলে বলতো অ্যাডেনোসিনের সাথে কয়টা ফসফেট অ্যাড করলে ডাইফসফেট হবে? দুইটা ফসফেট না? তাহলে দেখো হচ্ছে আমার কি দুইটা ফসফেট এখানে লেগে যাবে। তারপরে দেখো কোয়েশ্চেন হলো, কোন উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ ফসফোগ্লিসারিক অ্যাসিড? মানে কি C3 উদ্ভিদ। C3 উদ্ভিদ দেখো তো হচ্ছে, আমরা যদি চিন্তা করি এখানে কে কে আছে? আখ, ভুট্টা, মুথাগা, সেগুলো হলো C4। C3 উদ্ভিদ হলো কি আমাদের কাঁঠাল। ওকে, আচ্ছা, চলে আসি নিচের কোনটি C4 উদ্ভিদ? নিচের কোনটা C4 উদ্ভিদ বলো তো দেখি? আমরা এই যে আখ, আখ হলো C4 উদ্ভিদ। তারপরে দেখো আলোক বর্ণালীর কোন অংশে সালোক সংশ্লেষণ ব্যাহত হয়? কোন অংশে ব্যাহত হয় বলতো ভাইয়া? ব্যাহত হয় বেনি কলা বলছিলাম। তাহলে দেখো কলা, এটা তো হচ্ছে বেশি হবে, নিলেও বেশি হবে। কোনটাতে ব্যাহত হবে? সবুজ অংশে কি হয় বলতো? সালোক সংশ্লেষণটা ব্যাহত হবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো বলছে রাকিব কি করছে বলতো? বিকাল শেষে লক্ষ্য করলো টবের গাছটি পানির অভাবে শুকিয়ে যাচ্ছে, পানি প্রদানে গাছটি সজীবতা পাইলাছে গেল। আচ্ছা, বলছে তারপর এখানে একটা ছবি দেয়া আছে, বলছে যে এখানে উপরিক্ত প্রক্রিয়ায় এই যৌগটি কোনটা? দেখো তো উপরিক্ত প্রক্রিয়াতে কি আছে? এখানে লিখেছে আলোক নির্ভর পর্যায়ে। আলোক নির্ভর পর্যায়ে দেখো তো কি হচ্ছে? যে পানি ঢুকতেছে, ঠিক আছে, পানি ঢুকে যাচ্ছে, আবার কি যেন বের হয়ে যেতেছে বলতো? কি কোন গ্যাসটা যেন বের হয়? অক্সিজেন। বি হলো কি বলতো? অক্সিজেন। এই দেখো হচ্ছে আলো নিতেছে, আমরা কিন্তু আলোক নির্ভর পড়ছি। আলোক নির্ভরে কি হয় বলতো? এনএডিপি এসে সুন্দর করে NADPH2 হয়ে চলে আসে, এডিপি ফসফেট এসে গিয়ে সুন্দর করে এটিপি হয়ে চলে আসে, এবং ক্যালভিন চক্রে কি হয়? ওই কার্বন ডাই অক্সাইডটা ঢুকে এইখানে দিয়ে দেখো যে এটিপি, এই যে এটিপি আর NADH2 আসলো, এগুলাকে তারা কি করে বিজারিত করে কি তৈরি করে? আমাদের হচ্ছে ইয়া তৈরি করে, কি যেন বলে? শর্করা তৈরি করে। ওই শর্করাটা তারা বের করে তোলা যায়। এ কি বলতো? এই হচ্ছে শর্করা, ঠিক আছে, কার্বোহাইড্রেট। তাহলে এই যৌগটি হলো কার্বোহাইড্রেট। বলছে উক্ত প্রক্রিয়ায় আলোক নির্ভর পর্যায়ে উৎপন্ন হয়। তাহলে দেখো তো আলোক নির্ভর পর্যায়ে কি উৎপন্ন হয়? আমরা জানি NADPH H+H+ তৈরি হয়, এখানে জাস্ট NADPH টা ইউজ করছে, তো বলা যায় এটা তৈরি হয়। তারপরে দেখো তো হচ্ছে কি আছে এখানে? আমাদের অক্সিজেন তৈরি হয়, এটাও আমরা দেখছি। কি তৈরি হয়? এটিপি তৈরি হয়। আমরা কিন্তু হিসাব করছিলাম কি কি তৈরি হয়, দেখো এইগুলাই কিন্তু আমরা পাইছিলাম। তাহলে এখানে দেখো ভাইয়া আমাদের কারেক্ট অ্যান্সারটা কি? কারেক্ট অ্যান্সার হলো হচ্ছে তিনটেই, তিনটে এখানে কিন্তু হচ্ছে কারেক্ট হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে আসি কোথায়? বিগত বছরের প্রশ্নতে। আমরা এখানে দেখি এম বলছে পটাশিয়াম, এন বলছে ক্লোরোফর্ম, ও বলছে ম্যাগনেসিয়াম, পি বলছে ক্যালসিয়াম। বলছে এই উপরে যে উপাদানগুলো আছে, উদ্দীপকে যে উপাদানগুলো আছে, এদের মধ্যে কোনটির উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে? কোনটা বলতো? যে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম কিন্তু হচ্ছে কি বলতো? বিষাক্ত জিনিস। তাইলে এন এর উপস্থিতিতে আমাদের সালোক সংশ্লেষণটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলছে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে নির্গত হয় কোনটি? উপজাত হিসেবে কোনটা নির্গত হয় ভাই? দেখো তো, উপজাত হিসেবে নির্গত হয় অক্সিজেন, ঠিক আছে। আচ্ছা, অক্সিজেন নির্গত হয়। তারপরে চলো আমরা যাই হুম, আচ্ছা, তারপরে চলে আসে এখানে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? এটাও আমরা পড়ছি 0.03%। ওকে, আচ্ছা,
এরপরে আমরা দেখি কি বলছে। বলছে কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যালোক, ক্লোরোফিল সালোক সংশ্লেষণের মাধ্যমে এগুলো তৈরি হলো। বলছে অক্সিজেনের উৎস কোনটা, এটাও আমরা দেখছি। অক্সিজেন কোথেকে আসে বলতো, এই যে পানির ফটোলাইসিস থেকে আসছিল, এটাও আমরা দেখছি। তারপর বলছে উদ্দীপকের সমীকরণটির ক্ষেত্রে প্রযোজ্য কি। এটা কি সকল জীবে ঘটে? সকল জীবে ঘটে না, শুধুমাত্র কার ক্ষেত্রে ঘটে? প্রাণীদের ক্ষেত্রে ঘটে। তাহলে এটা ভুল। বলছে এই প্রক্রিয়ায় পানি জারিত, কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়। দেখো তো পানি ভেঙে, যখন আমাদের পানি যখন এসে ভাঙতেছিল তখন বলতো পানি ভেঙে অক্সিজেন বের হয়ে গেছিল, ঠিক আছে? ঠিক আছে, তারপরে কি ছিল বলতো, হাইড্রোজেন বের হয়ে গেছিল। পানি ভেঙে যখন অক্সিজেন আর হাইড্রোজেন যখন হচ্ছে বের হয়ে যায়, তখন তুমি দেখো তো কোনো কিছু থেকে অক্সিজেন হাইড্রোজেন বের হয়ে যাওয়াকে আমরা কি বলি? জারণ বলি না? তাহলে জারণ হয়েছিল। কার্বন ডাইঅক্সাইড তো বিজারিত হয়, এটা আমরা দেখছি। তাহলে এটা হচ্ছে কারেক্ট। তারপর দেখো এই প্রক্রিয়ায় পরিমিত তাপমাত্রা হচ্ছে কত, এটা আমরা দেখছি 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে ভাইয়া? দেখো তো অ্যান্সার হয়ে যাবে 2 আর 3। ওকে, আচ্ছা চলে আসি এরপরে কোশ্চেনে, যে সালোক সংশ্লেষণের হার বেড়ে যায় যখন বাতাসে কি হয় বলতো। দেখো এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমলে তো বাড়বে না, কারণ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বিক্রিয়ক। অক্সিজেনের পরিমাণ বাড়লেও পারবে না, কারণ অক্সিজেন হচ্ছে কি উৎপাদক। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব বেশি বাড়লে প্রবলেম, কারণ কি বলছিলাম বলতো আমাদের এখানে, ও ভালো ভালো কথাটা কি বলছিলাম তোমাদেরকে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি খুব বেশি বেড়ে যায় তখন হচ্ছে প্রবলেম হয়। ঠিক আছে, তখন যেটা হয় তোমার হচ্ছে তোমার বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড পানির সাথে যুক্ত হয়ে হচ্ছে যে অ্যাসিড তৈরি করে, কার্বনিক অ্যাসিড তৈরি করে। অ্যাসিডটা বেড়ে যায়, এনজাইম ঠিকঠাক মতো কাজ করে না, তখন যেটা হয় সালোক সংশ্লেষণের হারটা কমে যায়। তাইলে আমরা কি দেখছিলাম, কিন্তু অক্সিজেনের পরিমাণ যদি কমে যায় তখন কিন্তু সালোক সংশ্লেষণের হারটা বাড়ে, কারণ অক্সিজেন কিন্তু ছিল উৎপাদ, উৎপাদ কমলে আমার বিক্রিয়া বাড়বে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অক্সিজেনের পরিমাণ কমলে। ওকে, সালোক সংশ্লেষণ কত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সবচেয়ে ভালো হয়, এটা আমরা পড়ছি 400 থেকে 480 আর 680 ন্যানোমিটার। ওকে, আচ্ছা এরপরে চলে আসি যে পাতার এক্স উপাদানটি আলোক শক্তি গ্রহণ করতে পারে, তবে কোষে খুব বেশি পরিমাণ এক্স উপাদানটি থাকলে এনজাইমের অভাব দেখা দেয় এবং সালোক সংশ্লেষণ কমে যায়। আচ্ছা তাইলে দেখো এখানে এক্স উপাদানটা কোনটা আলোক শক্তি গ্রহণ করতে পারে কে? এটা হলো ক্লোরোফিল করতে পারে। ওকে, বলছে এক্স উপাদানটির প্রধান উপাদান কি? নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলের প্রধান উপাদান হলো নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম, সোডিয়াম থাকে না। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হলো 1 আর 3। ওকে, আচ্ছা বলছে সি3 উদ্ভিদ কাকে বলে, যে সকল উদ্ভিদে কি হয় সি3 চক্র সম্পন্ন হয় এবং হয়েছে কি বলতো গতিপথের প্রথম আমার উৎপাদিত যৌগ হলো স্থায়ী যৌগ কোনটা? ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারাই হলো সি3 উদ্ভিদ। পানির ফটোলাইসিস এটা কিন্তু আমরা বলছি যে পানি হচ্ছে যে আলোর উপস্থিতিতে পানি ভেঙে হাইড্রোজেন ইলেকট্রন আর হাইড্রোজেন আয়ন ইলেকট্রন আর অক্সিজেন উৎপন্ন হওয়াকে আমরা কি বলি? পানির ফটোলাইসিস বলি। সালোক সংশ্লেষণ কি? সালোক সংশ্লেষণের সংজ্ঞা তো হচ্ছে তোমরা জানো, আলোর উপস্থিতিতে তারপর আলো ক্লোরোফিলের উপস্থিতিতে পানি আর কি হবে আমাদের কার্বন ডাইঅক্সাইড মিলে শর্করা আর হচ্ছে অক্সিজেন তৈরি করবে, এটা আমরা বলছি সালোক সংশ্লেষণ। পাতার কোন অংশে সালোক সংশ্লেষণের হার সবচাইতে বেশি হয়? কোন অংশে সবচেয়ে বেশি বলতো? মেসোফিল টিস্যুতে। মেসোফিল টিস্যুতে সবচাইতে সালোক সংশ্লেষণের হারটা বেশি হয়। আচ্ছা তারপরে তুমি দেখো তো বলছে স্থলজ উদ্ভিদের তুলনায় জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার কেন বেশি? আমরা অলরেডি বলছি, কারণ জলজ উদ্ভিদে কি হয় কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বটা বেশি থাকে। ফটোলাইসিস বলতে কি বুঝছো এটা আমরা পড়ছি সুন্দর করে, আশা করি তোমরা শর্ট করে দিতে পারবা। বলছে বিকেল বেলা সালোক সংশ্লেষণের হার কমে যায় কেন, দুপুরের পরে কমে যায় কেন, এটাও কিন্তু বলছি। কারণ কি পাতাতে শর্করা জমা হয়, শর্করার পরিমাণ তখন পাতাতে বেড়ে যায়, তাই তখন কি হয় পাতাতে সালোক সংশ্লেষণের হারটা কমে যায়। ওকে, এটাও কিন্তু বলছিলাম। তাপমাত্রায় সালোক সংশ্লেষণের গুরুত্ব প্রভাব, এটা কিন্তু চার্ট করে তোমাদেরকে গ্রাফ করে দেখাইছে। জিরোর কমেও হবে না, জিরোর 45-এর বেশি, 45 ডিগ্রি সেলসিয়াসের বেশিও হবে না। 0 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সালোক সংশ্লেষণ চলবে। সবচেয়ে ভালো হয় কোন তাপমাত্রাতে, বা অপটিমাম টেম্পারেচার কত? 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা তারপর তুমি দেখো সালোক সংশ্লেষণের হার কিভাবে ক্লোরোপ্লাস্ট রেশিওর সাথে হচ্ছে সম্পর্কিত, কিভাবে হইতেছে দেখো তো। বলছিলাম ক্লোরোপ্লাস্ট হচ্ছে কম হলে সালোক সংশ্লেষণ কম হবে, বেশি হলে বেশি হবে, খুব বেশি হলে কি হবে বলতো? এনজাইমের অভাবে সালোক সংশ্লেষণের হার কমে যাবে। সি3 সি4 উদ্ভিদের পার্থক্য লিখো। এই পার্থক্য কিন্তু হচ্ছে আমরা জানি, সি3 সি4 উদ্ভিদের পার্থক্য হচ্ছে আমরা জানি। আচ্ছা তো এগুলা কিন্তু হচ্ছে আমরা পার্থক্য করেই পড়ছি। বলছে আখ ও আম গাছের মধ্যে কার সালোক সংশ্লেষণের হার বেশি, ব্যাখ্যা করো। কার বেশি হবে? আখের মধ্যে, কারণ আখ কি? আখ হচ্ছে সি4 উদ্ভিদ। কেন বেশি হয় ওইটা এখানে আমরা এক্সপ্লেন করে দিব। ওকে, আচ্ছা তারপর হচ্ছে আমরা এখানে চলে আসি। আহ আচ্ছা এখানে কি বলছে সালোক সংশ্লেষণের বিক্রিয়া, এটা এ হলো কি, এ হলো হচ্ছে শর্করা গ্লুকোজ। বলছে উদ্দীপকের প্রক্রিয়াটি আলোক পর্যায়ে ব্যাখ্যা করো। আলোক পর্যায়ে ব্যাখ্যা করতে পারবো না, সুন্দর করে ওই 3টা বিক্রিয়া লিখে দিবা। 3টা বিক্রিয়ার হচ্ছে মেকানিজম নিজের ভাষায় বুঝে বুঝে লিখে দিবা, ফুল মার্কস পেয়ে যাবা। বলছে এর উপরই প্রাণীকুল ঠিক আছে, কথা সত্য। শর্করা না থাকলে দেখো আমাদের প্রাণীকুল কিন্তু এই শক্তির অভাবে, খাবার অভাবে একদম ঠাডা মরে যেত। ঠিক আছে, ঠাডা মারা যাবে। তো এর জন্য হচ্ছে গুরুত্ব কি অপরিসীম। চলে আসি এর পরের বিক্রিয়াটাও সালোক সংশ্লেষণের বিক্রিয়া, এক্স আর ওয়াই। ঠিক আছে, তাহলে একটা হবে কি, একটা হবে হচ্ছে ক্লোরোফিল আর একটা হবে হচ্ছে আলো। আচ্ছা তারপরে দেখো সি কি, সি হচ্ছে শর্করা। বলছে উদ্দীপকের প্রক্রিয়ার সি উৎপাদনে এক্স ও ওয়াই এর কার্যকারিতা ব্যাখ্যা করো, মানে প্রভাবক হিসেবে আলো আর ক্লোরোফিলের কি ভূমিকা, ওইগুলো হচ্ছে লিখা লাগবে।
খুবই সুন্দর একটা কোয়েশ্চেন হয়েছে। দেখো তাহলে পোলাপান আমাদের কিন্তু প্রভাবকটাও কিন্তু পড়া লাগবে। ওকে, বলছে এরপরে উদ্দীপকের প্রক্রিয়াটির উপরে জীব জগতের অস্তিত্ব নির্ভর করে, উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে দেখো এটার উপরে কি হচ্ছে কি বলতো, আমাদের জীব জগতের অস্তিত্ব নির্ভর করতেছে, যেটা বললাম আর কি, খাবার, অক্সিজেন, থাকার হচ্ছে আমাদের হচ্ছে আসবাবপত্র, পোশাক আশাক, ওষুধ, যা আছে জ্বালানি, সবগুলো কিন্তু এদের থেকে পাইতেছি। তাহলে বলতো হচ্ছে কি বলতো, এই প্রক্রিয়ার উপরে আমাদের সবাই নির্ভরশীল, গুরুত্ব অপরিসীম। আচ্ছা, তারপরে চলে আসি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে দুইটা ভাগে ভাগ করা হয়। প্রথম পর্যায়ে এটিপি তৈরি হয় এবং অপর পর্যায়ে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়। দেখো সবগুলো আমরা কিন্তু আজকে বুঝে বুঝে পড়ছি। প্রথম পর্যায়টি ব্যাখ্যা করো, আলোক পর্যায়ে ব্যাখ্যা করতে বলছে, আশা করি তোমরা এটা পারবা। শেষ পর্যায়ে সংশ্লিষ্ট গ্যাস বিজারণের দুটি গতিপথের তুলনামূলক বিশ্লেষণ করো। বুঝতেছো কি বলছে? এখানে বলছে তুলনামূলক বিশ্লেষণ, দুটি গতিপথ, কোন দুইটা গতিপথ, C3 আর C4 এর হইতেছে কম্পারিজন করে লিখতে বলছে। তাহলে আমরা কিন্তু কম্পেয়ার করেই পড়ছি। ওকে, তো আশা করি ওইটাও কিন্তু তোমরা লিখতে পারবা। আচ্ছা, এরপরে এখানে তুমি চলে আসো, যশোর বোর্ডের কোয়েশ্চেন এটা। বলছে উদ্দীপকের 1 নং এর নাম উল্লেখ পূর্বক প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। দেখো তো 1 নং এ কি হইতেছে, 1 নং এ হলো যে পানি যাইতেছে, পানি গিয়ে এখানে হইতেছে আবার এটা আলো আসতেছে, পানি যাইতেছে আলো আসতেছে, কি উৎপন্ন হইতেছে, এটিপি, NADPH, আর হইতেছে হাইড্রোজেন আয়ন NADPH+H+ উৎপাদন হইতেছে, আর এই দেখো এখানে অক্সিজেন বের হয়ে আসতেছে। তার মানে কি, এটা কি বলতো, সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ে বলছে, এটার নাম উল্লেখ করবো, এটার প্রক্রিয়াটি ব্যাখ্যা করবো। বললাম এটা হচ্ছে আরেকটা ভুল তোমরা করো, মানে আমি বুঝছি তোমরা পারো, আমি জানি তোমরা পারো, কিন্তু তোমরা যেটা করো ডিরেক্ট হইতেছে গিয়ে লিখে ফেলো আর কি, যে উদ্দীপক এটা হইতেছে লিখো না। দেখো তোমার এখানে এই কোয়েশ্চেনের ফার্স্টে তোমার অ্যান্সারটা কি লিখে লাগবে, লিখে লাগবে যে চিত্র এর 1 নাম্বার যে পর্যায়, ঠিক আছে, পর্যায় 1 হলো সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়। এটা তোমার ফার্স্টে আইডেন্টিফাই করা লাগবে, এটা হলো তোমার জ্ঞানমূলক। এটা যদি তুমি হচ্ছে আইডেন্টিফাই না করে লিখা শুরু করো, স্যারের ফুল রাইট আছে, তোমার হচ্ছে অ্যান্সার কেটে দেয়, তুমি জ্ঞানমূলকই লিখো নাই। তোমার অনুধাবন প্রয়োগ হইলে আমার কি, আমার তো কোনো কিছু নেই, আমি জ্ঞানমূলকই ঠিকঠাক মতো মেনশন করো নাই। তোমরা ডিরেক্ট লিখো যে এখানে হইতেছে গ, লিখে লিখে হইতেছে আলোক নির্ভর পর্যায়ে এগুলো এগুলো হয়, কিন্তু তোমরা বলো না কোয়েশ্চেনে কি তোমার আলোক নির্ভর পর্যায়ে কি হয় এটা চাইছে, ডিরেক্টলি বলছে যে আলোক নির্ভর পর্যায়ে কি হয় এটা লিখো। কোয়েশ্চেনে কি চাইছে, কোয়েশ্চেনে চাইছে 1 নাম্বার পর্যায়ে কি হয়েছে, 1 নাম্বার পর্যায়টা কি ওইটা নাম উল্লেখ করো। 1 নাম্বার পর্যায়ে কি হয়েছে সেইটা বলো, নাম উল্লেখ করার কথা যদি নাও বলে, যদি বলো যে 1 নাম্বার পর্যায়ে কি হয়েছে ওইটা উল্লেখ করো, তোমরা ফার্স্টে তো বলা লাগবে যে 1 নাম্বার পর্যায়ে হলো আলোক নির্ভর পর্যায়ে, এই কারণে আমি আলোক নির্ভর পর্যায়ের ব্যাখ্যাটা আমি লিখছি। তুমি না বললে হইতেছে টিচার হইতেছে এটা একসেপ্ট করবে কেন, ওইটা কিন্তু হচ্ছে লিখে দেওয়া লাগবে, তোমরা এই কাজগুলো হচ্ছে করো। তারপরে কি বলছে দেখো তো, মানব সভ্যতার অগ্রগতিতে চিত্র এ প্রক্রিয়ার গুরুত্ব বহুবিধ। ওই যে যেটা বললাম, গুরুত্বগুলো কি করবা, পয়েন্ট আকারে এগুলো হচ্ছে লিখে দিবা। ওকে, আচ্ছা তাইলে দেখো এটা যদি হয়ে যায়, এরপরে আমাদের স্লাইড শেষ। তাহলে পোলাপান দেখো আমাদের আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই থাকবে। আশা করি সালোক সংশ্লেষণ এটিপি নিয়ে তোমাদের যত হইতেছে কনফিউশন ছিল, যত হইতেছে প্রবলেম ছিল, সবগুলো হচ্ছে সলভ হয়ে গেছে। এখন তোমরা দেখবে বই খুললেই একদম সব বুঝে বুঝে হচ্ছে সবকিছু পড়তে পারবা। তো আশা করি এই চ্যাপ্টার থেকে সৃজনশীল আসলে আগে যেটা অনেকে করতে অ্যাভয়েড করবে করতা, এখন থেকে আর কেউ অ্যাভয়েড করবে না, ফুল অ্যান্সার করবে, অ্যান্সার করে হইতেছে আমাদের মান ইজ্জত রাখবা। ওকে, আচ্ছা তাহলে সবার জন্য শুভকামনা থাকলো, সবাই আমার জন্য দোয়া করো। আবার হয়তো দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।